নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অবতরণিকা। সদর দরজায় কড়া নাড়ার শব্দ হতেই সরোজিনী একটু কান খাড়া করে রইলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, এই বোধহয় এলেন আমাদের মহারানী। রাত 8টার সময় ঘরের লক্ষ্মীর ঘর সংসারের কথা মনে পড়ল। দুদিন ধরে যে মেয়েটার জ্বর, সেদিকে ভ্রুক্ষেপও নেই। যাই, খুলে দিয়ে আসি। সরোজিনী উঠে দাঁড়ালেন। সুব্রত তক্তপোষে বসে এতক্ষণ স্ত্রীর বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলি শুনছিল। সরোজিনীকে বাধা দিয়ে বলল, তুমি থাকো মা, আমিই যাচ্ছি। হাত দেড়েক দূরে পূর্ব দিকের দেওয়ালে পিঠ ঠেকিয়ে রুগ্না নাতনির কাছে বসে প্রিয়গোপাল দু হাতের তেলোয় ঠেকিয়ে অভ্যস্তভাবে হাঁটু নাড়ছিলেন। মন্তব্য করলেন, এত রাত্রি অবধি কোন গৃহস্থের বউ বাইরে থাকে? এমন যে হবে আমি আগেই জানি। আস্তাবলের ঘোড়া আর ঘরের বৌঝির রাস যদি একবার ছেড়ে দেওয়া যায়। সরোজিনী বাধা দিয়ে বললেন, থাক থাক, তোমাদের কার যে কতখানি মুরদ তা দেখা গেছে। তারপর ছেলের দিকে তাকালেন সরোজিনী। যাচ্ছ যাও, কিন্তু খবরদার ভোম্বল, বউয়ের সঙ্গে ঝগড়া টগড়া করতে যেও না। অশান্তি বাঁধিয়ে দরকার নেই। ধীরে সুস্থে যা বলবার পরে বলো। সুব্রত কোনো কথা না বলে সদরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই আরতি ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কতক্ষণ ধরে কড়া নাড়ছি। আচ্ছা, বাতিক হয়েছে মনমোহনবাবুর। সন্ধে হতে না হতেই সব সদর বন্ধ করবেন, তারপর দৌড় ভেঙে ফেললেও কেউ খুলতে আসবে না। সুব্রত স্ত্রীর দিকে তাকালো। সদর দরজায় আলোর ব্যবস্থা নেই। দোর খুললেই গলির মোড়ের গ্যাসের আলোর খানিকটা এসে পড়ে। সেই আলোয় স্পষ্ট দেখা গেল আরতির চেহারা। দীর্ঘ দোহারা গড়ন। এই কমাসের মধ্যে যেন আরও ইঞ্চিখানেক বেড়েছে আরতি, কিংবা হাই হিল পরেছে বলেই ওই রকম মনে হয়। বাঁ হাতে ভ্যানিটি ব্যাগ, ডান হাতে একটা গ্লুকোজের টিন, আরও কি একটা ঠোঙা। মাথায় আঁচল নেই। সুব্রত বলল, সন্ধে হয়ে গেছে 2 ঘন্টা আগে। কোথায় ছিলে এতক্ষণ? স্বামীর প্রশ্নের ভঙ্গিতে আরতি একটু হাসল। বলল, বেড়াচ্ছিলাম লেকের ধারে। সশব্দে দরজা বন্ধ করে দিল সুব্রত। আরতি বলল, ও কি, চললে নাকি? দাঁড়াও, হাতের জিনিসগুলো একটু ধরো দেখি। সুব্রত বলল, কেন? আরতি বলল, আহা ধরোই না, মান যাবে না তাতে। মাথার কাপড়টা একটু ঠিক করে নি, বাবা মা রয়েছেন। সুব্রত বলল, সারা রাস্তাটাই যখন বেঠিক হয়ে আসতে পারলে, ঘরে ওটুকু লজ্জা না দেখালেও চলবে। হন হন করে সুব্রত চলে গেল ভেতরে। একটু বাদেই আরতি এসে ঘরে ঢুকল। দেখা গেল সুব্রতর সাহায্য ছাড়াই সে মাথায় আঁচল টানবার ব্যবস্থা করতে পেরেছে। কেমন আছে মন্দিরা? হাতের জিনিসগুলি তাকের ওপর নামিয়ে রেখে জিজ্ঞেস করল আরতি। প্রথমে কেউ কোনো কথা বলল না। একটু বাদে সুব্রত বলল, সে খোঁজে তোমার কি কোনো দরকার আছে? আরতি এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে এগিয়ে এসে ঘুমন্ত মেয়ের কপালে একটু হাত রেখে বলল, জ্বর এখন অনেক কম। পাশের ঘরে সুব্রতর ছোট ভাই বোনেরা পরামখস্ত করছিল। আরতির সাড়া পেয়ে ছুটে এলো নীলা, নন্তু আর সন্তু। সন্তুর আগ্রহ সবচেয়ে বেশি। কমলালেবু এনেছো বৌদি? আরতি তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এনেছি। প্রিয়গোপাল ধমক দিয়ে উঠলেন, যাও পড়ো গিয়ে, রোজ কমলালেবু তোমাদের না হলেই চলবে না না। আরতি শ্বশুরের দিকে তাকিয়ে বলল, লেবুগুলো আজ একটু সস্তাতেই পেয়ে গেলাম বাবা। কাল যে লেবু আপনি 8টা করে এনেছিলেন, আজ তার চেয়েও বড় লেবু 10টা এনেছি টাকায়। আপনাকে ঠকিয়ে দিয়েছিল। প্রিয়গোপাল বললেন, বুড়ো মানুষকে সবাই ঠকায় মা, কিন্তু জিনিস কিনতে হয় দিনের বেলায় কিনবে। কেনাকাটার জন্য এত রাত করা কি ভালো?
আরতি এবার গম্ভীরভাবে জবাব দিল, কেনাকাটার জন্য রাত হয়নি বাবা, অফিসের কাজে আটকা পড়ে গিয়েছিলাম। তাছাড়া ট্রামের গোলমালেও দেরি হলো খানিকটা। সরোজিনী এতক্ষণ বাদে কথা বললেন, মেয়েকে কি আর রাখা যায়? সকাল বিকেল ভরে মা আর মা। আরতি এ কথার কোনো জবাব না দিয়ে আটপৌরে একখানা শাড়ি তুলে নিল আলনা থেকে। তারপর পাশের ঘরে গিয়ে ঢুকল। সুব্রত এলো পিছনে পিছনে। দাঁড়াও, কথা শোনো। আরতি তাড়াতাড়ি দরজার পাল্লাটা ঠেলে দিয়ে বলল, কাপড়টা ছাড়তে দাও আগে। সুব্রত রূঢ় কণ্ঠে বলল, পরে ছেড়ো, আগে জবাব দাও আমার কথার। আমার নিষেধ সত্ত্বেও কেন অফিসে গেলে আজ? আরতি ঘরের ভিতর থেকে জবাব দিল, না গেলে চলবে কি করে? মেয়ের অসুখের জন্য বলছো তো? মন্দিরের সামান্য জ্বর কি পেটের অসুখের জন্য তুমি কামাই করতে পারো অফিস? তাছাড়া একা তো ফেলে যায়নি তোমার মেয়েকে। বাড়িতে আদর যত্নের মানুষ আরও ছিল না তা তো নয়। সুব্রত একটু চুপ করে থেকে বলল, অফিস তোমাকে আমি কামাই করতে বলিনি। যে অফিসের কাজে রাত ৮টা অবধি তোমাকে বাইরে থাকতে হয়, বাড়ির কারো সুবিধে অসুবিধে অসুখ বিসুখ পর্যন্ত দেখা চলে না, তেমন অফিস আমি তোমাকে কিছুতেই করতে দেব না। আরতি বলল, দেরি তো আর রোজই হয় না। তাছাড়া চাকরি করব না বললেই বা চলে কেমন করে? সুব্রত বলল, কি করে চলবে আমি বুঝব। এতদিন যে চাকরি করনি, তাতে অচল ছিল সংসার। তাছাড়া আমার যখন একটা ভালো পার্ট টাইম জুটে গেছে, কি দরকার তোমার অত কষ্ট করে? শেষ কথাটা বেশ নরম সহানুভূতির সুরে বলল সুব্রত। শোয়ার সময় প্রসঙ্গটা ফের একবার উঠল। খাওয়া দাওয়া সেরে পান মুখে ঘরে যখন শুতে এলো আরতি, হাতের বইটা বন্ধ করে একটু আধটু এ কথা ও কথার পর সুব্রত স্ত্রীকে বলল, কালই একটা রেজিগনেশন লেটার ছেড়ে দিও। আরতি এবার অসহিষ্ণু ভঙ্গিতে বলল, আমার চাকরি ছাড়া নিয়ে তোমার অত মাথা ব্যথা হয়েছে কেন বলো তো? স্থির দৃষ্টিতে স্ত্রীর দিকে একটুক্ষণ তাকিয়ে রইল সুব্রত। তারপর শান্তভাবে বলল, আজকাল কথাবার্তার চমৎকার ধরন হয়েছে তোমার। আরতি লজ্জিত ভঙ্গিতে চুপ করে থেকে একটু হাসল। সত্যি মেজাজ ঠিক থাকে না সব সময়। আজ কিরকম ঘোরাঘুরিটা গেছে তা তো জানো না। সেই টালিগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম। দেরি তো সেই জন্যেই হলো। দেরি হলেও কাজ হয়েছে। নেবে একটা মেশিন। কিছুটা টাকা রোজগারের ব্যবস্থা হয়ে গেল। আরতি ভেবেছিল কথাটায় সুব্রত আগের মতো একটু উল্লাস বোধ করবে, কিন্তু তেমন কোনো লক্ষণই দেখা গেল না। সুব্রত তেমনি নীরস আর গম্ভীরভাবে বলল, রাত ৮টা অবধি যেখানে সেখানে তোমার ঘোরাঘুরি করেও দরকার নেই, রোজগারেরও দরকার নেই। আরতি বলল, টাকা এলে তো ফেলা যায় না, সংসারের কাজেই লাগে। সুব্রত জবাব দিল, কিন্তু টাকার চাইতেও বড় প্রেস্টিজ, বড় পারিবারিক শান্তি। তাছাড়া আমি চাইনে আমার স্ত্রী শুধু একটা টাকা আনা পাইয়ের থলি হয়ে যাক। আরতি একটু হাসল। তুমি আজকাল ঠিক যেন অনেকটা বাবার মতো কথা বলছো। বাবা মানে সুব্রতর বাবা। সুব্রত স্ত্রীর মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ বলছি, বলবার দরকার হয়েছে বলেই বলছি। সংসারের প্রয়োজনে তোমাকে আমিই চাকরি নিতে বলেছিলাম, আবার দরকার বুঝে আমি তোমাকে ছাড়তে বলছি। চাকরি তোমাকে ছাড়তে হবে। বেশ। বলে আরতি পাশ ফিরল এবং তারপর আর কথা বলল না। এ মৌনতা যে সম্মতির লক্ষণ নয় তা বুঝতে দেরি হল না সুব্রতর। আশ্চর্য, দিনের পর দিন আরতির জেদ বেড়ে যাচ্ছে, অর্থের লোভ যাচ্ছে সীমা ছাড়িয়ে। একে তো সুব্রত কিছুতেই প্রশ্রয় দিতে পারবে না। দিনরাত আরতির এই অর্থোপার্জনের চেষ্টাকে ভারী স্থূল মনে হয় সুব্রতর।
মনে হয় আরতির সমস্ত সুকুমার বৃত্তি দিনের পর দিন টাকার নিচে তলিয়ে যাচ্ছে। মাস ছয়েক আগে গরজটা অবশ্য প্রথমে সুব্রতই দেখিয়েছিল। অফিস থেকে যা মাইনে পায় তাতে মাসের দিন 15 যেতে না যেতেই নিঃশেষ হবার উপক্রম হয়। টিউশনির টাকাটা নিয়মিত আদায় হয় না, ফলে পরের 2 সপ্তাহের রেশন আর বাজারের টাকাটা সংগ্রহ করতে প্রতি মাসে প্রাণান্ত হয় সুব্রতর। সংসারে রোজগেরে সে একা হলেও পোষ্য অনেক। নিজেরা স্বামী স্ত্রী আর 2টি ছেলে মেয়ে, তাছাড়া আছেন বুড়ো বাপ মা আর ছোট ছোট 3টি ভাই বোন। ভাই দুটিকে স্কুলে দিতে হয়েছে। উল্টোডাঙ্গার সরু গলির মধ্যে একতলায় ছোট ছোট 2খানা ঘর, তারই ভাড়া গুনতে হয় মাসে মাসে 45 টাকা। সাংসারিক খরচ ছাড়াও অসুখ বিসুখের খরচ আছে। লোকলৌকিকতাও কিছু না দেখালে চলে না, ফলে প্রতি মাসে জমার চেয়ে খরচের অঙ্ক ভারী হয়ে ওঠে। টাকা ধারের চেষ্টায় বেরিয়ে একদিন বন্ধুর বাড়ি থেকে শুধু হাতে ফিরে এলো সুব্রত। আরতি স্বামীর মুখ দেখেই সব বুঝতে পেরেছিল। দেখা হলো না বুঝি? সুব্রত বিরস মুখে বলল, দেখা আর হবে না কেন? পরিমল দুঃখ জানিয়ে বলল, তার হাতেও এখন ভারী ঠেকা। বলল, দুজনে মিলে চাকরি করছে, তবু সংসারের খরচের সঙ্গে পেরে উঠছে না। কথাটা কানে বাঁধল আরতির। বলল, দুজনে মিলে মানে? সুব্রত বলল, দুজনে মিলে মানে মাধুরীও চাকরি করে আজকাল, মাস্টারি করে কি একটা গার্লস স্কুলে। সবাই তো আর আমাদের মতো নয়। আরতি চুপ করে রইল। খোঁচাটা হজম করল মনে মনে। পরিমলবাবুর স্ত্রী মাধুরীও তাহলে চাকরি নিয়েছে। এর আগে আরও কয়েকজন বন্ধুপত্নীর চাকরির খবর দিয়েছে সুব্রত। কারো মাস্টারি, কারো কেরানিগিরি। একটু বাদে সুব্রত ফের বলল, পুরুষ হোক মেয়ে হোক, আজকাল বসে খাওয়ার কি জো আছে কারো? চেষ্টা চরিত্র করে তুমিও যদি একটা জোটাতে পারতে মন্দ হতো না। 20 হোক 25 হোক, যা আনতে তাতেই সাহায্য হতো আমার। আরতি একটু বিস্মিত হয়ে বলল, আমি? আমাকে চাকরি দেবে কে? তাছাড়া তোমরাই কি আর করতে দেবে? সুব্রত বলল, করতে নামলে কি কেউ আর ঠেকিয়ে রাখতে পারবে? এতদিন আরতি সংসারের খরচ কমাবার চেষ্টা করে এসেছে। জমা খরচের খাতা খুলে খুঁটে খুঁটে দেখেছে ব্যয়ের অংশটা কোথায় ছাঁটাই চলে। স্বামীর সঙ্গে পরামর্শ করে সপ্তাহে 3 দিন নিরামিষ ভোজনের ব্যবস্থা করেছে। জামা কাপড়ের বেশিরভাগ নিজেরাই কেচে নিয়েছে। ধোপার খরচ, কয়লার ব্যয় হ্রাস করবার জন্য সকালে বিকেলে গুল দিতে বসেছে নিজের হাতে। প্রতি মাসেই ভেবেছে সংসারের খরচটা অনেক কম হবে এ মাসে। কিন্তু ঠিক সেই মাসেই হয়তো ছিঁড়ে গেছে শ্বশুরের পাঞ্জাবি, কাচতে গিয়ে ফেঁসে গেছে শাশুড়ির শাড়ি, না হয় মেয়েটা পড়েছে কঠিন অসুখে, কিংবা পাড়ায় সিনেমা হাউসে এসেছে খুব একখানা ভালো বই। লুকিয়ে লুকিয়ে একা তো আর দেখবার জো নেই, স্বাদ আহ্লাদ সকলেরই আছে। এবার তার খেয়াল হলো, কেবল খরচ কমানো নয়, আয় বাড়াবার দিকেও সে চেষ্টা করতে পারে। একেবারে মূর্খ তো সে নয়। ম্যাট্রিকটা পাশ করেছিল বিয়ের আগে, কলেজেও পড়েছিল বছরখানেক, তারপর বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি গাঁয়ে, সেখানে স্কুল কলেজ নেই। বাবা বলেছিলেন, বেশ তো, যদি পড়তেই চাস, একটা বছর আমার বাসায় থেকে পরীক্ষা দে, ভয় নেই, খরচ নেব না তোর শ্বশুরের কাছ থেকে। কিন্তু প্রিয় গোপাল রাজি হননি। আরতির বাবাকে ঠাট্টা করে বলেছিলেন, বেয়াই, মেয়েকে যা শিখিয়ে পড়িয়ে দিয়েছেন আগে তাই হজম করতে পারি কিনা দেখি, তারপর না হয় স্কুল কলেজে পাঠাবো। পুত্রবধূকে পুজোর ঘর থেকে গোয়ালঘর পর্যন্ত সব দেখিয়ে শুনিয়ে দিয়ে বলেছিলেন, সব ভার এবার থেকে তোমার মা। স্কুল বলো কলেজ বলো, সংসারের চেয়ে বড় বিশ্ববিদ্যালয় আর নেই। এখানে হাতে কলমে যা শিখবে 10টা ইউনিভার্সিটিরও সাধ্য নেই তা শেখায়।
তারপর বছর দুয়েকের মধ্যেই জমিদারি সেরেস্তার চাকরি গেল প্রিয়গোপালের। খরচা বেশি পড়ায় গরুটা বিক্রি করে দিতে হলো। পুজোর মণ্ডপে ধূপ দ্বীপ থেকে নৈবেদ্যর থালা সবই সংক্ষিপ্ত হয়ে এলো। আরও পরে এলো পাকিস্তানের হাঙ্গামা। ৫ জন ভদ্র প্রতিবেশীর দেখাদেখি প্রথমত বাড়ির বয়স্কা বৌঝিদের কলকাতায় পাঠালেন প্রিয়গোপাল। কিন্তু সুব্রত লিখল, ২ জায়গায় খরচ চালাবার আমার সাধ্য নেই, মাকে নিয়ে আপনিও চলে আসুন। স্থাবর অস্থাবর খানিকটা ছাড়িয়ে খানিকটা জ্ঞাতি ভাইয়ের তত্ত্বাবধানে রেখে শেষ পর্যন্ত প্রিয়গোপালও চলে এলেন ছেলের বাসায়। ভেবেছিলেন ২-১ মাস থেকেই চলে যাবেন, কিন্তু যাই যাই করেও আর নড়তে পারলেন না। আজ নিজের অসুখ, কাল নাতির, তাছাড়া সহস্র অভাব অনটনের মধ্যেও কেমন এক ধরনের সুখও আছে শহরে থেকে। যৌবনের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রায় সবাই এসে জড়ো হয়েছে শহরে। আনাচারেক পয়সা কোনো রকমে পকেটে পুরতে পারলেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যায়। দেখা সাক্ষাৎ চলে পুরনো বন্ধুবান্ধব কুটুম্ব স্বজনের সঙ্গে। চায়ের দোকানে, রেশনের লাইনে নতুন আলাপও মন্দ লাগে না। মাঝে মাঝে আক্ষেপ করেন প্রিয়গোপাল, শহর তো নয়, সপ্তরথীর চক্রবুহ। এখানে কেবল ঢুকবার পথ আছে, বেরুবার রাস্তা নেই। আরতি বলে, বেরুবেন কেন বাবা, থাকুন আমাদের কাছে। তারপর আরতি দৈনিক কাগজের কর্মখালির বিজ্ঞাপনে চোখ বোলায়, আর খামের উপর পোস্ট বক্সের নম্বর উদ্ধৃত করে পাঠায় আবেদনপত্র। সে আবেদন নিজেই রচনা করে দেয় সুব্রত, অফিস থেকে নিজেই টাইপ করিয়ে আনে। আরতি শুধু সুন্দর হাতে নাম স্বাক্ষর করে। মাঝে মাঝে বেশ লাগে, যেন নতুন রোমাঞ্চের সন্ধান পেয়েছে দুজনে, নতুন ধরনের যৌথ সৃষ্টি। কিন্তু লক্ষ্য কেবল ভ্রষ্টই হয়, ভেদ আর হয় না। ২-১টা স্কুল থেকে ইন্টারভিউ হয়তো আসে, তারপর দেখা সাক্ষাৎ করে আসবার পর শোনা যায় তারা সেই পোস্টে একজন গ্র্যাজুয়েটকে পেয়ে গেছে। অবশেষে এলো ক্যানিং স্ট্রিটের মুখার্জি অ্যান্ড মুখার্জি ফার্ম থেকে সাক্ষাতের আমন্ত্রণ। কিছুদিন আগে কয়েকজন ভদ্রঘরের তরুণী ডেমনস্ট্রেটর চেয়েছিলেন তারা। মাইনে শুরুতে ১০০, ভবিষ্যতে উন্নতির আশা আছে। সুব্রত একবার বলল, কিন্তু আরতির মনেও যে খুঁতখুঁত একটু ছিল না তা নয়। মাস্টারি কেরানিগিরির মতো তেমন সম্ভ্রান্ত চাকরি নয়। বন্ধুবান্ধবদের কাছে এ চাকরির কথা কি আর তেমন করে বলা যাবে? কিন্তু মাইনে তো ১০০। আরতির ফের মনে পড়ে গেল। এদিকে সুব্রতর টিউশনির টাকাটা নিয়মিত আদায় হচ্ছে না, ছাত্রটি ফেল করেছে। ১ মাসের টাকা হয়তো মারাই যাবে। একটু চুপ করে থেকে সুব্রত বলল, আজকাল অবশ্য বাছাবাছির কোনো মানে হয় না, কতজনে কত কি করছে। আরতি একটু ম্লানভাবে হাসল, আমি তো বাঁচতে চাইনি, কিন্তু যারা নেবে তারা তো বেছেই নেবে। ওদের কি পছন্দ হবে আমাকে? ইন্টারভিউতে কি পারবো? সুব্রত বলল, তা কি করে বলবো, তবে আমি যদি বোর্ডে থাকতাম হয়তো পছন্দই করতাম। আরতি হাসল, তাই না আরও কিছু? তুমি সবচেয়ে আগে অপছন্দ করতে। বঙ্কিমচন্দ্রের আমলে বাঙালিরা নিজের স্ত্রীর মুখই নাকি সবচেয়ে সুন্দর দেখত। এখন তাদের চোখ বদলেছে। অসুস্থ শাশুড়িকে দেখবার নাম করে সুব্রতই অফিসে যাওয়ার সময় স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গেল ক্যানিং স্ট্রিটে। ৪ তলা বাড়ির দোতলা থেকে ঝুলছে মুখার্জি অ্যান্ড মুখার্জির সাইনবোর্ড। করিডোরে এক দল মেয়ের ভিড়। সুব্রত নিজ থেকেই বলল, যাও ভিড়ে পড়ো গিয়ে। আরতি বলল, তুমি যাবে না সঙ্গে? সুব্রত বলল, হ্যাঁ, তোমার ইন্টারভিউ হোক আর আমি স্বামী হয়ে সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে থাকি। অত ঘাবড়াচ্ছ কেন? ভয় কিসের? আরও কত মেয়ে এসেছে, কজন স্বামীকে নিয়ে এসেছে সঙ্গে। অবশ্য স্বামী অনেকের হয়নি। সুব্রত আর চোখে
অন্যান্য সাক্ষাৎ প্রার্থিনীর দিকে একবার তাকিয়ে দেখল, বেশিরভাগই কুমারী। সুব্রত বলল, তাছাড়া অফিসে জরুরি কাজ আছে আমার, দেরি করলে চলবে না। তবু আরতি আরেকটু কাছে ঘেঁষে বলল, কি জিজ্ঞেস টিজ্ঞেস করবে বলো দেখি, ভয় ভয় করছে, পারবো কি পারবো না। সুব্রত সাহস দিল স্ত্রীকে, না পারবার কি আছে, দোকানের কাজে এমন কিছু সব জানতা মেয়ের তো আর দরকার নেই। চটপটে চালাক চতুর আছো কিনা তাই হয়তো দেখে নেবে। তাছাড়া যে জিনিসটা ওরা চেয়েছে সেই সেলাই টেলাই তো তোমার ভালোই জানা আছে, ভাবনা কি? যেতে যেতে আর একবার পিছন ফিরে তাকালো সুব্রত। আরতির মুখ দেখে মনে হলো বেশ একটু ঘাবড়ে গেছে, মায়াও হলো খানিকটা। নিজের প্রথম দিককার ইন্টারভিউগুলির কথা মনে পড়ল। তখন সুব্রতও কি ঘাবড়াতো না? হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল একটু। হাতে সময় থাকলে আর কাজের চাপ না থাকলে আরতির কাছেই সে থেকে যেতে পারত। অফিস থেকে ফিরে আসবার পর চায়ের সঙ্গে স্বামীকে সুখবর দিল আরতি। মেয়ে ছিল 23 জন, গ্র্যাজুয়েটও ছিল 2 জন। তাদের মধ্যে 4 জনকে পছন্দ হয়েছে মুখার্জি অ্যান্ড মুখার্জির। আরতি সেই 4 জনের অন্যতম। সুব্রত চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, কি করে বুঝলে যে তুমি মনোনীতাই হয়েছ, অমনোনীতাদের দলে পড়নি? আরতি একটু হাসল। তা কি আর বুঝতে বাকি থাকে? তাছাড়া সিনিয়র মুখার্জি একরকম স্পষ্টই জানিয়ে দিলেন আসবার সময়, আমার সংসারে কে কে আছে, ছেলেপুলে রেখে আসতে পারবো কিনা, অভিভাবকদের মত হবে কিনা, খুঁটিনাটি সব জিজ্ঞেস করবার পর বলেই দিলেন আমাকে তাদের পছন্দ হয়েছে, 2-3 দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। এলোও তাই। ইংরেজিতে চিঠি এলো আরতি মজুমদারের নামে। মুখার্জি অ্যান্ড মুখার্জি তাকে অস্থায়ীভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত হয়েছেন। কাজের যোগ্যতা দেখে 3 মাস পর স্থায়ী পদের অধিকার দেওয়া হবে। সুব্রত জিজ্ঞেস করল, কাজটা কি? কাজ এমন কিছু শক্ত নয়। স্টেশনারি স্টোর্স ছাড়াও বোম্বাই থেকে নতুন ধরনের এক উলেন মেশিনের এজেন্সি নিয়েছেন মুখার্জি অ্যান্ড মুখার্জি। সে মেশিনে শীতের সোয়েটার আর জাম্পার তৈরি হবে। গরমের দিনেও তৈরি করা যাবে মেয়েদের নানা ধরনের অঙ্গাবরণ। প্রথমে যন্ত্রের ব্যবহার শিখে নিতে হবে কোম্পানিরই এক মেম সাহেবের কাছে। তারপর ব্যবহার শিখিয়ে দিয়ে আসতে হবে ক্রেতাদের, মানে ক্রেতীদের ঘরে ঘরে গিয়ে। 250 টাকা দামের মেশিন, প্রধানত শখেরই জিনিস। অবস্থাপন্ন বড় লোকের ঘরে ছাড়া বড় একটা বিক্রি হবে না। মুখার্জি অ্যান্ড মুখার্জি এমন মেয়ে চান যে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এলেও অভিজাত পরিবারের মেয়েদের সঙ্গে রুচিসম্মতভাবে আলাপ ব্যবহার করতে পারবে, যাদের চেহারা চোখকে পীড়িত করে না, আচার আচরণ কথাবার্তা মনকে প্রসন্ন করে, এমন মেয়েদের চেয়েছিলেন মুখার্জি অ্যান্ড মুখার্জি। আরতি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু এরপর আর প্রসঙ্গটা বাপমার কাছে গোপন রাখলে চলে না। সুব্রত স্ত্রীকে বলল, তুমিই বলো বাবাকে, তোমাকে স্নেহ করেন। আরতি বলল, আর তোমাকে বুঝি করেন না? আমি কিছুতেই ওদের কাছে বলতে পারবো না। সুতরাং সুব্রতই বলল। প্রিয়গোপালের গড়গড়া থেমে গেল। খানিকক্ষণ গম্ভীরভাবে চুপ করে রইলেন। তারপর বললেন, এ কথা তুমি উচ্চারণ করলে কি করে ভোম্বল? আমি বেঁচে থাকতে মজুমদার বাড়ির বউ চাকরি করবে, আর আমি তার চোখ মেলে দেখব? সরোজিনী বললেন, তোমরা যে ভিতরে ভিতরে একটা কিছু পাকিয়ে তুলছ তা আমি গোড়াতেই টের পেয়েছিলাম। বেশ, করুক বউ চাকরি, আমি কিন্তু এখানে আর থাকবো না। আমাকে তাহলে পটলডাঙ্গায় দিয়ে এসো। পটলডাঙ্গায় সরোজিনীর বড় ভাইয়ের বাসা। বন্ধুবান্ধব মহলে চাকুরিরতা স্ত্রী কার কার ঘরে আছে তার একটা লম্বা তালিকা দিলে সুব্রত। কিন্তু প্রিয়গোপাল অটল থেকে বললেন, যারা করে তারা করুক, আমাদের বংশে ওসব কোনোদিনও হয়নি, হবেও না। সুব্রতরও একগুঁয়েমি কম নয়। প্রথমে খুব একচোট তর্ক বিতর্ক করল বাপের সঙ্গে।
তারপর হঠাৎ বলে বসল, বেশ, তাহলে সংসার কিভাবে চলবে তাই ভাবুন। আমি আমার সাধ্যমতো করছি, এক মুহূর্তও তো বসে নেই। কিন্তু এত বড় সংসার একার চাকরিতে চালিয়ে নেওয়া কারুরই সাধ্য নেই আজকাল। প্রিয়গোপাল কি একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ ছেলের মুখের দিকে তাকিয়ে থেমে গেলেন। হাতুড়ির ঘায়ের মতো লাগলো একটা কথা, এত বড় সংসার। ভোম্বলের সংসার বড় করেছেন তারাই, স্বামী স্ত্রী আর নাবালক 3টি ছেলে মেয়ে। সেই খোটাই কি তাকে দিচ্ছে ভোম্বল? এত বড় আঘাত বুড়ো রুগ্ন বাপকে ভোম্বল দিতে পারল? সে কি কোনোদিনও ছোট ছিল না? তাকে কি খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে প্রিয়গোপাল মানুষ করে তোলেননি? নাকি মায়ের পেট থেকে পড়েই ভোম্বল বড় হয়েছে, চাকরি করতে শিখেছে? দুঃখে ভাবাবেগে খানিকক্ষণ মুখ দিয়ে কথা বেরোল না প্রিয়গোপালের। তারপর যে অস্ত্র ছেলে তাকে ছুঁড়ে মেরেছে, সেই অস্ত্রেই ফের তিনি আঘাত করলেন ছেলেকে। দেখিয়ে দিলেন তারও পৌরুষের ক্ষমতার ক্ষীণতা। বললেন, এত বড় সংসার, কাচ্চা বাচ্চা নিয়ে সব শুদ্ধ 7-8টি খাইয়ে, কিন্তু 17 বছর বয়সে 14টি পোষ্য আমি একা ঘাড়ে নিয়েছিলাম ভোম্বল। তার জন্য তোমার মাকে চাকরিতে পাঠাতে হয়নি। সুব্রত জবাব দিতে পারত, সে দিন আর নেই। তাছাড়া স্ত্রীর চাকরি করা সে মর্যাদা হানিকরও মনে করে না। কিন্তু কোনো কথা না বলে নিজের সংকল্পে অটুট রইল। প্রিয়গোপাল বললেন তিনি স্ত্রী আর ছোট ছেলেদের নিয়ে দেশে চলে যাবেন, কিন্তু মাসের শেষে কোথায় পথ খরচ? নতুন ইংরেজি মাস না পড়লে সুব্রত তাকে যাওয়ার খরচও দিতে পারবে না। তারপর সুব্রতই জয়ী হলো, বজায় রাখলো তার নিজের জেদ। পরদিন শ্বশুর খেলেন না, শাশুড়ি খেলেন না। বেলা 9টা বাজতে না বাজতে স্বামীর পাতে খেতে বসতে নিজেরও যেন বাধো বাধো লাগলো আরতির। সরোজিনী গম্ভীর মুখে পরিবেশন করে গেলেন। অর্ধেকের বেশি ভাত পড়ে রইল পাতে। সাধারণত রঙিন বেশবাসী আরতির পছন্দ, কিন্তু সেদিন পড়ল ফিতে পেড়ে সাদা খোলের শান্তিপুরি। গায়ে সাদা ব্লাউজের হাতায় সামান্য একটু এমব্রয়ডারির ছোঁয়া, গহনার মধ্যে দুগাছা করে চুড়ি আর গলায় সরু হার। মুখে প্রসাধনের ক্ষীণ আভাস আছে কি নেই। খাওয়ার পরে একটা পান ছাড়া আরতির চলে না, কিন্তু আজ মুখে তুলল শুধু এক টুকরো সুপুরির কুচি। পান খেয়ে অফিসে বেরোনো শোভন নয়। তাতে ঠোঁট দুটো লাল হয় ঠিকই, কিন্তু দাঁতের কুন্দ শুভ্রতা অক্ষুণ্ণ থাকে না। 13 বছরের ননদ নীলা এসে কানে কানে বলল, বৌদি, আজ কিন্তু তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। প্রথমে একটু লজ্জিত হলো আরতি, তারপর সস্নেহে তার গাল টিপে দিল। নিন্দুক কোথাকার, অন্যদিন বুঝি খুব কুৎসিত দেখায়। কিন্তু বাসা থেকে বেরুবার মুখে আর এক ফ্যাসাদ বাঁধল। 1 বছরের ছেলে বাবলু তার ছোট পিসির কোল থেকে বারবার ঝাঁপিয়ে পড়ছে মার কাছে যাবে। এদিকে 3 বছরের মেয়ে মন্দিরা এসে আরতির শাড়ির খুঁট মুঠির মধ্যে চেপে ধরেছে। আমি চাকলি করতে যাব মা, আমাকেও নিয়ে যাও। আরতি মুখ ফিরিয়ে গোপন করল ছলছল চোখ। তারপর মেয়ের দিকে তাকিয়ে সস্নেহে হাসল। আচ্ছা যেও, তোমার চাকরি ঠিক হোক আগে, তারপর যেও। কিন্তু মন্দিরা এখনই যাবে, তার চাকরি ঠিক হয়ে গেছে, আজই তার জয়েন করা চাই। প্রিয়গোপাল বাসা থেকে বেরিয়ে গেছেন, কিন্তু সরোজিনী ঘর থেকে বেরুলেন না। জেদ করেই ধরলেন না নাতি নাতনিকে। বললেন, কেন, চাকরি করতে যেতে পারে, ছেলে মেয়ের ব্যবস্থা করে যেতে পারে না? ঝি চাকর রেখে যাক, ছেলে মেয়ে আগলাবে, আমি কারো ছেলে মেয়ে রাখতে পারবো না। দুঃখে অভিমানে চোখ সরোজিনীরও ছলছল করে উঠল। আশা করে বিয়ে দিয়েছিলাম ভোম্বলের, খুব সুখ হলো আমার। দাদার ধমক খেয়ে নীলা আর নন্তু সন্তুই জোর করে সরিয়ে নিয়ে গেল মন্দিরা আর বাবলুকে। গলি ছাড়িয়ে বড় রাস্তা পর্যন্ত ছেলে মেয়ের কান্না ভেসে আসতে লাগলো।
স্বামীর সঙ্গে ট্রামে উঠে পাশাপাশি বসেও সেই কান্নার শব্দই বাজতে লাগলো আরতির কানে। সুব্রত বলল, ব্যাপার কি? বারবার বাইরের দিকে কি দেখছো অমন করে? আরতি কুণ্ঠিত কাতর স্বরে বলল, মনটা ভারী খারাপ লাগছে। এমনিতে ওরা তো আমার কাছে মোটেই ঘেঁষে না। ঠাকুরদা ঠাকুরমা কাকা পিসি এদের কোলে পিঠেই থাকে, কিন্তু আজ দেখলে তো কাণ্ড। সুব্রত ঠোঁটে সিগারেট চেপে সংক্ষেপে জবাব দিল, দেখলাম। আরতি আর্দ্র স্বরে বলল, আজ সারা দিনই ওরা দুজনে বোধহয় কাঁদবে। সিগারেটের ধোঁয়া ছেড়ে সুব্রত হাসল। কেবল কি দুজন? আরও একজন চোখের জলে ভেসে যাবে। কি জানি এমনি করে কি করে চাকরি করবে তুমি। কিন্তু সপ্তাহ যেতে না যেতেই আরতি সুব্রতকে দেখিয়ে দিল সত্যিই কি করে চাকরি করতে হয়। ভোরে উঠে সংসার যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরতির অফিস যাত্রার প্রস্তুতিও চলতে থাকে। সকালেই স্নান সেরে নেয়, চায়ের পাটটা কোনো রকমে সারে চোখ বোলায় খবরের কাগজে। কিন্তু রান্নার পাট নিতান্ত অনিবার্যভাবেই পড়েছে সরোজিনীর ওপর। আরতি মাঝে মাঝে সাহায্য করতে যায়, মাছ তরকারি কুটে দেয়, কিন্তু রান্নার প্রধান দায়িত্ব নিতে হয় সরোজিনীকেই। কাজ করতে করতে ক্ষোভ করেন সরোজিনী। এসেছি হেসেল ঠেলতে, ছেলের বিয়ে দিয়ে খুব সুখ হলো আমার। প্রায় 8টা থেকেই আরতি নাইতে যাওয়ার তাগিদ দিতে থাকে সুব্রতকে। বলে, এখন ওঠো, এরপরে বাথরুম খালি পাবে না, লেট হয়ে যাবে অফিসে। সুব্রত জবাব দেয়, আমার লেট হবার ভয় নেই, ঠিক সময়ে গিয়েই পৌঁছবো, কিন্তু তুমি না হয় লেট এক আধ দিন হলেই। আরতি যেন শিউরে ওঠে। ওরে বাবা, হিমাংশুবাবু মোটেই তা পছন্দ করেন না। মুখার্জি আর মুখার্জির বয়সের দিক থেকেই জুনিয়র হিমাংশু মুখুজ্জে, কিন্তু আধিপত্যে পদমর্যাদায় তাঁরই সিনিয়রিটি। সাহেবী মেজাজের মানুষ, সময় আর নিয়মানুবর্তিতা রক্ষার দিকে বিশেষ ঝোঁক। এক চোখ অ্যাটেন্ডেন্সের খাতায়, আরেক চোখ ঘড়ির কাঁটায়, কিন্তু সমান চোখে দেখেন সব কর্মচারীকে। মেয়ে পুরুষ বলে ভেদ করেন না। মেয়েদের জন্য আলাদা বসবার জায়গা অফিসে আছে, কিন্তু তাই বলে মেয়েদের জন্য আলাদা পক্ষপাত নেই তার মনে। 30 থেকে 35-এর মধ্যে বয়স, দীর্ঘ বলিষ্ঠ গড়ন, রূপবান ঠিক বলা যায় না, কিন্তু স্বাস্থ্যে সপ্রতিভ বুদ্ধির ঔজ্জ্বল্যে রূপের ত্রুটি চোখেই পড়ে না। অবস্থাপন্ন বড় ঘরের ছেলে, বিয়ে করেছেন মধ্যবিত্ত ঘরের একটি MA পাস মেয়েকে। লাভ ম্যারেজ বলে মৃদু হেসেছিল আরতি। একদিন এগোতে এসেছিলেন অফিস পর্যন্ত, ভারী মিষ্টি চেহারা। হিমাংশু মুখুজ্জের চমৎকার স্বাস্থ্য আর তার স্ত্রীর মিষ্টি চেহারা, কিন্তু সবটুকু গর্ব যেন আরতির নিজের। তার বর্ণনার ভঙ্গিতে সেই রকমই মনে হয়েছিল সুব্রতর। সুব্রতকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আরতি তার পাতে অসংকোচে বসে যায়। সরোজিনীকে ডেকে বলে, দিন মা, কি রান্না হয়েছে, দিন তাড়াতাড়ি। এখন আর আরতির পাতে ভাত পড়ে থাকে না। সুব্রতর চেয়েও সে তাড়াতাড়ি খেয়ে নেয়। দেরি হয়ে গেলে কোনোদিনও তার পাশেই আরেকখানা থালা নিয়ে বসে পড়ে। সরোজিনী সরে যান। নীলা পরিবেশন করতে করতে মৃদু স্বরে বলে, আবার আলাদা কেন, একসঙ্গে বসে গেলেই তো পারতে বৌদি, বেশ হতো দেখতে। খুবই স্বাভাবিক বন্দোবস্ত, তবু কোথায় যেন খোঁচা লাগে সুব্রতর মনে। তারপরে শাড়ি বদলাবার পালা। 3 দিন বাদে বাদে অফিসের শাড়ি বদলায় আরতি, আর একখানা ধুতিতে সুব্রতকে কমপক্ষে 5 দিন চালাতে হয়। কথাটা একদিন উল্লেখ করায় আরতি বলেছিল, মিস্টার মুখার্জি স্যাবিনেস বড় অপছন্দ করেন। তিনি নিজেও যেমন টিপটপ থাকেন, নিজের অফিসটিকেও তেমনি রাখতে চান। কিন্তু আরতির গর্ব কেবল হিমাংশু মুখার্জিকে নিয়েই নয়। নতুন ক্রেত্রীদের ব্যবহার শেখাতে গিয়ে ভবানীপুর বালিগঞ্জের নতুন নতুন অভিজাত পরিবারের সঙ্গে প্রায় রোজ আলাপ হয় আরতির। তাদের বিচিত্র প্যাটার্নের দোতলা তেতলা সব বাড়ি,
গ্যারেজে গাড়ি পড়ে আছে নতুন নতুন মডেলের, কারো একখানা কারো বা একাধিক। বাড়ির বড় বড় ঘরগুলি সুপরিচ্ছন্ন রুচিসম্মত আসবাবে সাজানো। সুদৃশ্য কাচের আলমারিতে রাশি রাশি বাঁধানো বই, দেখলে চোখ মুগ্ধ হয়। মেয়েরা প্রায় সবাই রূপবতী, শিক্ষায়, শালীনতায়, মধুর স্বভাবা। আরতি যেখানেই যায় আদর আপ্যায়ন খাতির যত্ন পায়। একদিন গিয়েছিল চিত্তরঞ্জন এভিনিউতে এক মারোয়াড়ির বাড়ি। সে বাড়ির একটি সুন্দরী বউ নিয়েছে আরতিদের মেশিন। কেবল বউটিই সুন্দরী নয়, তার স্বামীও রূপবান। 25-26 বছর বয়স। মারোয়াড়ি হলে কি হবে, ভুঁড়ি নেই। আলাপ ব্যবহারে ভারী সুজন। আসবার সময় তিনি সস্ত্রীক গাড়ি নিয়ে বেরোলেন, আরতিকেও না তুলে ছাড়লেন না। সুব্রত ভুরুকুচকে জিজ্ঞাসা করেছিল, তুমি উঠতে গেলে কেন তাদের গাড়িতে? আরতি জবাব দিয়েছে, বারে, তাতে কি হয়েছে, ভদ্রলোক অত করে বললেন। তাছাড়া তার স্ত্রীও তো সঙ্গে ছিলেন, দোষ কি? মারোয়াড়ি ভদ্রলোকের খুব কৌতূহল। আরতিদের বাড়ি আর অফিস সম্বন্ধে অনেক কথা তিনি জিজ্ঞেস করেছিলেন। তার সঙ্গে কথাবার্তা অবশ্য ইংরেজিতেই হচ্ছিল। তার স্ত্রী ইংরেজি জানেন না, তার সঙ্গে চালাতে হয়েছিল হিন্দি। তার ড্রাইভারটি বাঙালি, ঢাকা জেলার লোক। তার সঙ্গে একেবারে নিজের মাতৃভাষা ব্যবহার করেছিল আরতি। একসঙ্গে 3-3টি ভাষা। তোমার কোনোদিনও সুযোগ হয়েছে বলবার? আত্মপ্রসাদে উচ্ছল উৎফুল্ল দুটি চোখে স্বামীর দিকে তাকিয়েছিল আরতি। কিন্তু ইংরেজি সত্যি সত্যি বলতে পারলে তো? সুব্রত সন্দিগ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করেছিল। কেন পারবো না? কলোকিয়াল ইংলিশ এডিথের সঙ্গে কথা বলতে বলতে আমার বেশ রপ্ত হয়ে গেছে, জবাব দিয়েছিল আরতি। এই এডিথের কথাও মাঝে মাঝে শুনেছে সুব্রত। আরতির অ্যাংলো ইন্ডিয়ান কলিগ মুখার্জি অ্যান্ড মুখার্জি তাকেও নিয়েছেন। সাহেব পাড়ায় কি অন্যান্য অবাঙালি মহলে যেখানে যেখানে মেশিন বিক্রি হয় সেখানে যায় এডিথ সিমসন। বয়সে আরতির চাইতে বড়ই হবে, কিন্তু এমন সেজেগুজে আসে যে ছোট দেখায়। আরতির কাছে তার রূপ বর্ণনা শুনতে শুনতে বেটে কালো, ঠোঁটে করা লিপস্টিক আর আঙুলের নখে পালিশ লাগানো একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ের রূপ সুব্রতর চোখে ভেসে ওঠে। সুব্রত সাবধান করে দেয়, খবরদার, ওসব মেয়ের সঙ্গে মোটেই মিশবে না। আরতি বলে, মিশি কি আর তেমন, একসঙ্গে কাজ করতে গেলে যতটুকু আলাপ পরিচয় রাখতে হয় ততটুকু, তার বেশি না। কিন্তু আগে কথায় কথায় বলতো কি জানো, আই কান্ট ফলো ইউ। তোমার ইংরেজি প্রায়ই জার্মান আর ইটালিয়ানদের মতো শোনায়, তার চেয়ে তুমি হিন্দিতেই বলো, আমি হিন্দি জানি। কিন্তু আরতি নাছোড়বান্দা, সে যতটা লেখাপড়া শিখেছে তার শিকির শিখিও এডিথও শিখেছে নাকি যে সে আরতির ইংরেজি উচ্চারণের দোষ ধরতে যায়? আরতিও এডিথকে শুনিয়ে দিয়েছে, তুমি ফলো না করতে পারো, আমি নাচার, এতদিন তোমাদের উচ্চারণ আমরা নকল করেছি, তোমাদের বদ বাংলা উচ্চারণ সহ্য করেছি, এখন দয়া করে আমরা যে ইংরেজি বলি তাই যথেষ্ট। এবার থেকে আমাদের উচ্চারণই তোমাদের রপ্ত করে নিতে হবে। স্বামীর কাছে এডিথ সমাচার বলতে বলতে খিলখিল করে হেসে উঠেছিল আরতি। কি বলো, ঠিক বলিনি? প্রথম মাসের মাইনে পেয়ে দেওর ননদ আর ছেলে মেয়েদের জন্য লজেন্স আর লেবু, শাশুড়ির জন্য এক কৌটো ভালো জর্দা, অসুস্থ শ্বশুরের জন্য এক ঠোঙা আঙুর, আর স্বামীর জন্য এক টিন ভালো সিগারেট, আর নিজের জন্য ব্লাউজের 2 গজ অর্গ্যান্ডি কিনে এনেছিল আরতি। সুব্রত দেখে মুখ ভার করে বলেছিল, অর্ধেক টাকা বোধহয় বাজারেই রেখে এলে। আরতি বলেছিল, ইস, তাই ভেবেছ বুঝি? এই দেখো। হ্যান্ডব্যাগের ভেতর থেকে ছোট আরেকটি ব্যাগ খুলে 100 টাকার আস্ত নোটখানে স্বামীকে বের করে দেখিয়েছিল আরতি। সুব্রত একটু বিস্মিত হয়ে বলেছিল, তাহলে বাকি টাকাটা কোথায় পেলে? প্রথম মাসেই হিমাংশুবাবু কর্মচারীদের বকশিস দিলেন নাকি?
বলে অদ্ভুত একটু হেসেছিল সুব্রত। আরতি যেন একটু আরক্ত হয়ে উঠেছিল। তারপর স্বামীকে ধমকের সুরে বলেছিল, ভারী বিশ্রী ধরন তোমার কথার। বকশিস দিতে আসবেন কোন সাহসে? আমি কি ঝি চাকর? বকশিস নয়, পাওনা। হিমাংশুবাবুর দেওয়ার ইচ্ছে ছিল না, আমরা জোর করে আদায় করে নিয়েছি। তারপর স্বামীকে সমস্ত ব্যাপারটা খুলে বুঝিয়ে দিয়েছিল আরতি। উলেন মেশিন বিক্রির কমিশন। এডিথ নিজের বন্ধুবান্ধবদের কাছে বিক্রি করেছে 2টো, আরতি একটা, মল্লিকা একটা, রমা একটাও না। এজেন্টরা 12.5 থেকে 15% কমিশন পায়, কিন্তু আরতিরা অফিসে কাজ করে বলে হিমাংশুবাবুর একেবারেই ফাঁকি দেওয়ার মতলব ছিল। হাসতে হাসতে বলেছিলেন, এ তো আপনাদের নিজেদেরই অফিস, মেশিনটার যত পাবলিসিটি হয় ততই আপনাদের পক্ষে ভালো। আপনারা তো আর বাইরের কেউ নন যে আলাদা কমিশন দিতে হবে। কিন্তু ঝানু মেয়ে এডিথ, তাকে ভোলানো অত সহজ না। অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে তো, তার চোখে মুখে কথা। কিন্তু এ ব্যাপারে সে নিজে মুখ খোলেনি, আরতিকেই চোখ টিপে দিয়েছিল। কারণ যোগ্যতার জন্য আরতিকে মিস্টার মুখার্জি যে একটু বেশ খাতির করেন তা সবাই জানে। আরতি বলে কয়ে শেষ পর্যন্ত 5% কমিশন আদায় করেছে। তার জন্য এডিথরা সবাই তার কাছে কৃতজ্ঞ। বেচারা রমা উপরি টাকা না পেয়ে মুখ কালো করে ফিরে যাচ্ছিল। আরতিরা সবাই মিলে চাঁদা তুলে তাকে রেস্টুরেন্টে খাইয়ে দিয়েছে, সেই সঙ্গে উপহার দিয়েছে ভালো 1 কৌটো স্নো। সেদিন অনেক দিন পরে ভালো সিগারেট টেনেছিল সুব্রত, কিন্তু ঠিক যেন আগেকার মতো স্বাদ নেই। অফিসের মাইনে থেকে পুরো টাকা কোনোদিনই সুব্রত ঘরে আনতে পারে না। প্রভিডেন্ট ফান্ড আর রিফ্রেশমেন্ট রুমে টাকা 15 রেখে আসতে হয়। কিন্তু চাকরির প্রথম মাসেই মাইনে ছাড়া উপরি এনেছে আরতি। এদিক থেকে তার কৃতিত্ব আছে বইকি। কিন্তু পার্সেন্ট আর কমিশন কথাগুলোর মধ্যে কেমন যেন একটা কমার্শিয়াল গন্ধ। দামি সিগারেটের সুগন্ধকে তার ডুবিয়ে দিয়েছে। 100 টাকার নোটখানা প্রথমেই শ্বশুরের কাছেই নিয়ে গিয়েছিল আরতি, কিন্তু প্রিয়গোপাল সে টাকা ছোননি। পুত্রবধূর দিকে মুহূর্তকাল জ্বলন্ত চোখে তাকিয়েছিলেন তিনি, কিন্তু আশ্চর্য, গলায় তার আগুন ঝরেনি, জল ঝরেছিল। আর্দ্র স্বরে প্রিয়গোপাল বলেছিলেন, আমাকে অপমান করতে এসেছ মা? শ্বশুরের কথার ভঙ্গিতে আরতির বুকের মধ্যে ব্যথা মোচড় দিয়ে উঠেছিল। একটু চুপ করে থেকে মৃদু মোলায়েম গলায় বলেছিল আরতি, না বাবা, প্রণামী দিতে এসেছি। আজ শুনেছি আপনার জন্মদিন। রুগ্ন শয্যাশায়ী প্রিয়গোপাল ঝোঁকের মাথায় উঠে বসেছিলেন, মাথা নেড়ে বলেছিলেন, না না না, ভুল শুনেছ, আজ আমার মৃত্যুদিন। যত মধুর করেই বলো না মা, ওটা প্রণামী না ঘুষ তোমরা ঠিকই জানো। এই ঘুষ কোনো না কোনো রকমে আমাকে নিতেই হবে, তাই এত সাহস তোমাদের। জমিদারি সেরেস্তার কাজে ঘুষ তো প্রিয়গোপাল মাঝে মাঝে নিয়েছেন, কেবল প্রজাদের কাছ থেকে নয়, প্রজাদের বউয়েরাও সিকিটা আধুলিটা যে যা পারে দিয়েছে, তারাও বলেছে প্রণামী। তখন হাত ফেরাননি প্রিয়গোপাল, তাদের কাছে হাত পাতাই ছিল দস্তুর। সত্যি সত্যিই যেন ন্যায্য প্রণামী তখন আদায় করেছেন প্রিয়গোপাল। কিন্তু আজ পুত্রবধূর এই প্রণামী স্বরূপ তার বুঝতে বাকি নেই, তার আদর্শ, তার সংস্কার, তার সম্পূর্ণ ব্যক্তিত্বকে মাত্র ওই 100 টাকার একখানা নোটে কিনে নিতে এসেছে আরতি। যৌবনে কি এমন শত শত টাকা রোজগার করেননি প্রিয়গোপাল? শত শত নোট ওড়াননি হাওয়ায়? সরোজিনী কিন্তু ছেলে আর ছেলের বউয়ের পক্ষ নিয়েছিলেন, স্বামীকে তিরস্কার করে বলেছিলেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? প্রথম মাসের মাইনে বউটা কত সাধ করে দিতে গেছে, আর তুমি অমন যা তা বলে ওকে কাঁদিয়ে দিচ্ছ। নাও নাও, হাত পেতে নাও। কিন্তু প্রিয়গোপাল মাথা নেড়েছিলেন, নিতে হয় তুমি নাও ভোম্বলের মা। তারপর থেকে সবই আবার প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল।
কেবল স্বাভাবিক নয়, আগের চাইতেও সচ্ছল। সবসময়ের জন্য বাসায় একটি ঝি রাখা হয়েছে, বাইরের কাজকর্ম সে সবই করে। ইচ্ছে করলে তাকে দিয়ে রাঁধানোও যায়, কিন্তু যাতে বামুন নয় বলে প্রিয়গোপাল আর সরোজিনী আপত্তি করেছেন। নীলা এতদিন বাড়িতে পড়তো বৌদির কাছে, এবার থেকে তাকেও স্কুলে দেওয়া হয়েছে। অসুবিধের আর তেমন কোনো কারণ নেই। কিন্তু সাংসারিক সুবিধেটাই তো সব নয়। সুব্রতর মনে হয় সংসারের চেহারাটাও দিনের পর দিন বদলে যাচ্ছে। প্রথম প্রথম হয় পাতে, না হয় সঙ্গে খেতে বসতো আরতি। আজকাল সুব্রতর আগেই সে বেরিয়ে যায়। তাদের অফিস আধ ঘন্টা এগিয়ে এসেছে। 9:30টায় বসে আজকাল। আরতিরা আপত্তি করেছিল, কিন্তু কাজের চাপের কথা বলে মিস্টার মুখার্জি তাদের নিরস্ত করেছেন। বলেছেন, এস্টাবলিশমেন্ট খরচ তো দেখছেন, গোড়ায় খেটে খুঁটে কোম্পানিকে একবার দাঁড় করিয়ে দিন, তারপরে দুপুরে বিকেলে যখন খুশি আসবেন, কিন্তু প্রথম প্রথম দয়া করে একটু সকাল সকালই আসতে হবে সবাইকে। আরতি স্বামীর দিকে তাকিয়ে নিগূঢ় রহস্যে একটু হেসেছিল। সেই 5%-এর জের বুঝেছ? আমরাও এর ওষুধ জানি, দেখা যাক। সুব্রত সংক্ষেপে বলেছিল, হুম। প্রথম দিন কয়েক অফিসে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে একই ট্রামে উঠত সুব্রত। ট্রামের হাতলে ঠেকত পরস্পরের হাত, একই বেঞ্চে দুজনে বসত পাশাপাশি। ঠিক গা ঘেঁষেছে তা নয়, বরং একটু দূরে দূরে ফাঁক রেখে, কিন্তু সেই ফাঁকটুকু ভরে উঠত রোম্যান্সে। হ্যাঁ, বিবাহিতা স্ত্রীর পাশে বসেও রোমাঞ্চ হয়েছে সুব্রতর। আঁটোসাঁটো ভঙ্গিতে শাড়ি পরে অফিসে বেরোয় আরতি। একটু চটুল স্বভাবের উপরে পড়ে গাম্ভীর্যের আবরণ। ট্রাম বাসে, পথে ঘাটে সংযত গম্ভীরভাবে চলতে সুব্রত শিখিয়ে দিয়েছে স্ত্রীকে। সে উপদেশ আরতি অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনকি স্বামীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটতে দেয়নি। যেতে যেতে খুব কম কথা হয় দুজনের মধ্যে, যেন সবে সামান্য পরিচয় হয়েছে, খুলতে শুরু হয়েছে অসামান্য রহস্যের আবরণ। কল্পনা করে ভারী অদ্ভুত লাগে সুব্রতর। প্রেমজ বিবাহ নয় তাদের। বিবাহজ প্রেমের স্বাদ ছিল প্রথম বছরে, দ্বিতীয় তৃতীয় বছরে তা যেন অনেকখানি গিয়েছিল পানসে হয়ে। অফিস যাত্রার প্রথম কদিন নতুন করে যেন সেই প্রথম বছর ফিরে এলো। এক একবার এমনও মনে হলো এ কেবল বিয়েরই প্রথম বছর নয়, প্রাক বৈবাহিক কোনো প্রেমের প্রথম বছর। আরতি যেন শুধু আর অতি পরিচিতা নিত্যকার জীবন সঙ্গিনী নয়, সেই সঙ্গে মাত্র আধ ঘন্টার যাত্রা সঙ্গিনীও। সহজলভ্যা স্ত্রীর পরস্ত্রীর সুদূর দুর্ভেদ্য রহস্যময় রূপ প্রথম কদিন দেখতে পেল সুব্রত। কিন্তু অফিসের সময় বদলে যাওয়ায় শেষ হলো সেই যৌথ যাত্রার রোম্যান্স। সুব্রতর অনেক আগে আরতি খেয়ে বেরিয়ে যায়। আগে আগে ছুটির দিনে বেলা 2টোর সময় যখন বন্ধুদের বাড়ি থেকে আড্ডা দিয়ে ফিরত সুব্রত, দেখত সবাই খেয়ে ঘুমিয়েছে, কিন্তু আরতি শুকনো মুখে বসে আছে তার ভাত নিয়ে। সুব্রত রাগ করত, তুমি খেয়ে নিলে না কেন? আমার কি আর জায়গা আছে পেটে? আরতি বলতো, তাহলে আমারও নেই, আমিও খাবো না কিছু। বিরক্ত হতো সুব্রত। কি যন্ত্রণা! কিন্তু ভিতরে ভিতরে খুশি হতো অনেক বেশি। সুব্রতর খাওয়ার আগেই আরতি যখন আঁচিয়ে এসে তোয়ালেতে মুখ মুছতে থাকে, তখনকার সঙ্গে এখনকার দিনের তুলনাটা সুব্রতর মনে পড়ে যায়। কেবল তাই নয়, বিকেলে বেশিরভাগ দিনই চা করে, বিছানা ঝাড়ে কুমুদিনী ঝি। কেননা ফিরতে ফিরতে আরতির সন্ধ্যা উতরে যায়। এসে হাঁপায়, কোনোদিনও টানটান হয়ে শুয়ে পড়ে। তখন তাকে গার্হস্থ্য কাজে ডাকা নিষ্ঠুরতা। কুমুদিনীকে বলে বলে সব কাজই শিখিয়ে দিয়েছিল আরতি। সেই সঙ্গে শিখিয়েছে পরিচ্ছন্নতার মাহাত্ম্য। কাজ খুব গুছিয়ে পরিপাটিভাবেই করে কুমুদিনী। বয়স 40-এর কাছাকাছি হলেও দেখতে বেশ স্বাস্থ্যবতী। খুব খাটতে পারে, কাজে আলিস্যি নেই। তবু মনটা খুঁতখুত করে সুব্রতর। অকারণে বিরক্তি আসে, মেজাজ বিগড়ে যায়।
বউয়ের কাজ কি ঝিকে দিয়ে চলে? কিন্তু কেবল ব্যক্তিগত সুখ সুবিধের জন্য মন খারাপ করবার ছেলে সুব্রত নয়। বউ যদি চাকরি করে, আর সে চাকরিতে যদি সময় আর সামর্থ্য দুই বেশি দিতে হয়, দাম্পত্য জীবনের চেহারা তো একটু একটু বদলাবেই। তাতে আপত্তি নেই সুব্রতর। কিন্তু আরতির মনের চেহারা যেভাবে বদলাতে শুরু করেছে, সেটাকে তেমন সুলক্ষণ বলে ভাবতে পারছে না সুব্রত। আগে ছেলেমেয়েদের সাজসজ্জার দিকে ভারী লক্ষ্য ছিল আরতির। রোজ নিজের হাতে তাদের কাজল পরাতো, পাউডার মাখাতো, মাথা আঁচড়ে জুতো পরিয়ে দিত। এসব না করলে আরতি যেন স্বস্তি পেত না। এখন সেসব গেছে। কেবল সময় নেই বলেই নয়, সুব্রতর মনে হয় যেন মনও নেই। এখন ছুটিছাটার দিন ছাড়া ছেলে মেয়েদের আদর যত্ন বেশিরভাগই সুব্রতর মা আর ঝিয়ের ওপর দিয়ে আরতি নিশ্চিন্ত হয়েছে। আরও অনেক কিছুই বদলেছে আরতির। গানের শখ, সেলাইয়ের শখ, মাসিক কাগজের গল্প পড়বার শখ পর্যন্ত হ্রাস পেয়েছে, কারণ সময়ে কুলোয় না। যেটুকু সময় পায় সেটুকু সময়েও মেশিন বিক্রির চিন্তা ঘুরে তার মাথার মধ্যে। মেশিন বিক্রির চেষ্টায় সমস্ত শহরের পরিচিত মহলে ঘুরে বেড়ায় আরতি। টাকা অবশ্য আসে, কিন্তু সেই সঙ্গে আরও কথা আসে কানে। ট্রামে বাসে বড্ড বেশি ঘোরে আরতি, বড্ড বেশি মেশে স্ত্রী পুরুষ সকলের সঙ্গে। ঘরের বৌঝিদের পক্ষে এতটা স্বাধীনতা কি ভালো? গাঁয়ের যেসব লোক সম্প্রতি শহরে এসেছেন, তারাই বাড়ি বয়ে এসব খবর দিয়ে যান প্রিয় গোপালকে। তিনি মাঝে মাঝে চটেন, চেঁচান, কোনোদিনও বা নিতান্ত শান্তভাবে ছেলের কাছে ঘটনাটা বিবৃত করেন মাত্র। ভবানীপুর অঞ্চলের কোন এক রেস্টুরেন্টে এক অপরিচিত যুবকের সঙ্গে আরতি নাকি চা খাচ্ছিল। নিজের চোখে দেখেছেন সুব্রতদের গায়ের সুবোধ ভদ্র। সুব্রত স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, ব্যাপারটা কি? কোন অপরিচিত ভদ্রলোক চা খাইয়েছেন তোমাকে? আরতি হেসেছিল। খেপেছ? চা কি অতই সস্তা যে অপরিচিত ভদ্রলোকেরা দল বেঁধে 6 পয়সা 2 আনা ব্যয় করে আমাকে চা খাওয়াবে? শৈলেন্দা তোমার ভদ্রমশাইয়ের কাছে অপরিচিত হলে কি হবে? আমাদের ফ্যামিলিতে খুবই পরিচিত। বিয়ে করেছেন আমাদের মামাতো বোনের ননদ কল্যাণীকে। শৈলেন্দাকে গছালাম একটা মেশিন। নিজের কমিশন থেকে কিছু ছাড়তে হলো। শত হলেও কল্যাণীর তো বর, সেই খাতিরে কিছু সস্তায় করিয়ে দিলাম। আর সেই কৃতজ্ঞতায় চা আর ফাউল কাটলেট খাওয়ালেন শৈলেন্দা। সেই টাকা আনা পাই, সেই স্থূল ব্যবসায়ী বুদ্ধি। এর চেয়ে আরতি যদি বলতো শৈলেন্দার একটু দুর্বলতা ছিল আমার উপর, সেই দিনগুলোর কথা মনে করে 2 কাপ চা খেলাম আমরা, তাও যেন সুব্রতর এত অসহ্য লাগতো না। কে জানে, সম্পর্কটা হয়তো সেই ধরনেরই ছিল। আজ সেই সুবাদে আরতি তার কাছে কমিশনের লোভে মেশিন বিক্রি করে, আর সেই খাতিরে শৈলেন 5 টাকা কমে মেশিন কিনে 2 টাকা ব্যয় করে রেস্টুরেন্টে। তারপর একদিন সুব্রত সত্যিই গিয়ে হাজির হলো আরতিদের ক্যানিং স্ট্রিটের অফিসে। যাবে যাবে প্রথম থেকেই ভাবছিল, কিন্তু সংকোচের কাছে হার মেনেছে কৌতূহল। স্ত্রীর অফিসে গিয়ে পরিচয় দিতে হবে, আমি উমুক দেবীর স্বামী। অন্যের কানে সেটা কৌতুকের মতো শোনালেও নিজের মুখে যেন এখনো বাধে। তবু সুব্রতর শেষ পর্যন্ত মনে হলো হিমাংশুবাবুর সঙ্গে একবার গিয়ে দেখা করা দরকার। তাকে বলতে হবে অ্যাপয়েন্টমেন্টের সময় যেসব শর্ত ছিল তা তিনি পুরোপুরি মানছেন না, মানে পুরোপুরি 16 আনার উপরে 18 আনা আদায় করে নিচ্ছেন, কনফাইনমেন্ট বেশি করেছেন, খাটুনি বাড়িয়েছেন। এ সম্বন্ধে তাঁর সঙ্গে একবার খোলাখুলি আলাপ করা দরকার। অফিস থেকে ঘণ্টাখানেক আগে বেরিয়ে সুব্রত গিয়েছিল ক্যানিং স্ট্রিটের মুখার্জি অ্যান্ড মুখার্জিতে। নিচের তলায় স্টেশনারি দোকান, সেখানে 2টি অপরিচিত বাঙালি মেয়েকে দেখতে পেল সুব্রত। পুরুষ ক্রেতাদের ভিড় জমেছে। প্রৌঢ় গোছের আরও 2জন কর্মচারী কাজ করছেন একদিকে। কাউন্টারের আর একদিকে বসেছেন বুড়ো ক্যাশিয়ার, সেখানে আরতি নেই। ভাগ্যই বলতে হবে সুব্রতর যে স্ত্রীর সঙ্গে এখানে চোখাচোখি হয়নি। হিমাংশু মুখার্জির নাম করতে দারোয়ান নিয়ে গেল দোতলায়।
চেয়ার, টেবিল, ফ্যান, ফোনে সাজানো পুরো অফিস। জন ৪-৫ লোক মাথা গুঁজে কাজ করছে। আরতির সঙ্গে এখানেও দেখা হলো না। নাম লিখে স্লিপ পাঠাতে সঙ্গে সঙ্গে সাদর আহ্বান এলো। হিমাংশুবাবু নিজেই উঠে এসে তাকে নিয়ে গেলেন নিজের কামরায়। আসুন আসুন। সুব্রত একটু বিস্মিত হয়ে বলল, আপনি কি চেনেন আমাকে? হিমাংশুবাবু একটু হাসলেন। না চিনবার কি আছে? মিসেস মজুমদারের অফিসিয়াল চিঠিপত্র তো আপনার কেয়ারেই যায়। প্রপার নেম আমি ভুলি না। তাছাড়া দূর থেকে একদিন আপনাকে দেখিয়েও ছিলেন মিসেস মজুমদার। ওকে অনেকবার বলেছি আপনাকে নিয়ে আসতে, কিন্তু আপনার বোধহয় সময় হয়নি। ওরও সংকোচ ছিল হয়তো। সুব্রত বলল, না, সংকোচের কি আছে? সত্যিই কিছু নেই। আমরাও পূর্ববঙ্গের মানুষ মশাই। অত সংকোচ টঙ্কোচের ধার ধারি নে। দেশের মানুষ দেখলে রেখে ঢেকে আলাপ করতে জানি নে, একেবারে প্রাণ খুলে দিই। সুব্রত খুশি হল। ও, আপনিও পূর্ববঙ্গের? কোন জেলার? সিগারেটের কৌটো এগিয়ে দিতে দিতে হিমাংশুবাবু হাসলেন। খোদ ঢাকার। আপনাদের বাড়িও তো মুন্সিগঞ্জ সাব ডিভিশনে। সবই শুনেছি। দেশলাই জেলে প্রথমে সুব্রতর সিগারেটটা ধরিয়ে দিলেন হিমাংশুবাবু। তারপর ধরালেন নিজেরটা। সত্যিই খুব বলিষ্ঠ, লম্বা চওড়া, স্বাস্থ্যবান পুরুষ। মিহি ধুতি ও আদ্যির পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে। চওড়া কপাল, বড় বড় চোখ, গোল গোল ভরাট মুখ। চাইদানিতে সিগারেট ঝাড়লেন হিমাংশুবাবু। সুব্রত লক্ষ্য করল তার হাতের দু আঙুলে দুটো হীরের আংটি জ্বলজ্বল করছে। হিমাংশুবাবু আরেকবার আত্মপরিচয় দিলেন। সব বাঙাল মশাই, কোনো চিন্তা করবেন না। বাঙালে বাঙালে ছেয়ে ফেলেছি আমরা। ব্যবসা বাণিজ্যের প্রায় 12 আনা তুলে আনতে হলো পাকিস্তান থেকে। কিন্তু চুপচাপ বসে তো আর থাকা যায় না হাত পা কুলে করে। ভাবলাম দেখি কপাল ঠুকে আর ঢিল ছুঁড়ে। ভাগ্য পরীক্ষা করতে আমরা পূর্ববঙ্গের লোক তো কোনোদিনও পিছু পা নই। আর পূর্ববঙ্গের লোক ছাড়া মেয়েদের জন্য এমন একটা নিউ অ্যাভিনিউ কেই বা খুলতে সাহস করত? পূর্ববঙ্গের লোক না হলে আপনি কি এত সহজে পাঠাতেন আপনার? হঠাৎ থেমে গেলেন হিমাংশুবাবু। ছাইদানিতে সিগারেটের মুখটা ফের একটু ঝেড়ে নিয়ে হাসলেন। একটু অপেক্ষা করতে হবে আপনাকে সুব্রতবাবু। মিসেস মজুমদার বউবাজারের দিকে বেরিয়েছেন একটু। ঘড়ির দিকে তাকিয়ে হিমাংশুবাবু বললেন, আর ৫-৭ মিনিটের মধ্যেই ফিরে আসবেন। সুব্রত এবার বলল, আউটডোর ডিউটিটাই বোধহয় বেশি আপনার এখানে। হিমাংশুবাবু স্নিগ্ধ সৌজন্যে হাসলেন। আগে তা একটু বেশি। নতুন ধরনের মেশিন। প্রথম দিকে পুশিং সেলের দরকার, তারপর একবার চালু হয়ে গেলে। তবে এই কথা মনে করবেন না যে প্রকাশ্যভাবে ক্যানভাস করার জন্য মেয়েদের আমরা বাইরে পাঠাই। ওরা ডেমনস্ট্রেট করেন, কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখিয়ে দেন। মিসেস মজুমদার এদিক থেকে খুব এফিশিয়েন্ট হ্যান্ড। যেসব পার্টির বাড়িতে তিনি গেছেন, সব জায়গা থেকে আমরা খুব ভালো রিপোর্ট পেয়েছি। যে বাড়িতে মিসেস মজুমদার যান, সে বাড়িতে অন্য কোনো মেয়েকে পাঠাবার উপায় নেই। পার্টির পছন্দ হয় না। তারা খুব খুঁতখুত করেন। মিসেস মজুমদারকে ছাড়া চলে না তাদের। আলাপ আলোচনায়, কাজে, সব দিক থেকে তিনি পার্টিকে খুশি করতে পারেন। বসে বসে স্ত্রীর প্রশংসা শোনে সুব্রত। অন্য একজন পুরুষের মুখে স্ত্রীর প্রশংসা। চাকরিতে পাঠাবার সুযোগ না হলে স্ত্রীর এসব গুণ সুব্রতর কাছে অনাবিষ্কৃত থাকত। চা এলো। সেই সঙ্গে চলল দেশের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার আলোচনা। হিমাংশুবাবু বললেন, ব্যবসা বাণিজ্যে তেমন সুবিধে করা যাচ্ছে না। দিনের পর দিন খারাপ হচ্ছে ব্যাপার। ঢাকা, নারায়ণগঞ্জের আড়ত থেকেও এরকম সব খবর আসছে। নিজের অভিযোগগুলি উত্থাপন করবার ঠিক যেন সুযোগ পেল না সুব্রত। তাছাড়া কেমন যেন নিরর্থকও মনে হলো সেসব কথা। একটু বাদে সত্যিই এসে উপস্থিত হলো আরতি। পিছনে পিছনে চাকর এসেছে ছিট কাপড়ে ঢাকা লম্বা মতো একটা যন্ত্র হাতে নিয়ে। অনেকটা সেতারের মতো দেখতে, কিন্তু বাদ্যযন্ত্র না, শিবন যন্ত্র। স্বামীকে দেখে একটু অপ্রস্তুত হলো আরতি।
সুব্রত হঠাৎ কি বলবে ভেবে পেল না, কিন্তু হিমাংশুবাবুর সপ্রতিভতা অটুট আছে। হেসে বললেন, আসুন মিসেস মজুমদার, আমাদের নতুন একজন কাস্টমার এসেছেন। আরতি লজ্জিত ভঙ্গিতে একটু হাসল। কখন এসেছ? এই খানিকক্ষণ। হঠাৎ আরেক দিনের কথা সুব্রতর মনে পড়ে গেল। বিয়ের বছরখানেক পরে আরতির কলেজের একজন বন্ধু এসেছিল দেখা করতে। ভারী লাজুক নম্র স্বভাবের ছেলে। নাম ছিল বুঝি পুলিন। খানিকটা ভয়, খানিকটা ঈর্ষার চোখে তাকাচ্ছিল সে সুব্রতর দিকে। সুব্রত পরম দাক্ষিণ্যে মুখ মুচকে হেসেছিল। তারপর আরতি ঘরে ঢুকতে প্রায় ঠিক এই ভঙ্গিতেই বলেছিল, এসো আরতি, দেখো কে এসেছেন, চিনতে পারো নাকি? সেদিন আরতি আর পুলিন কেউ কোনো কথা বলতে পারেনি, কিন্তু হিমাংশুবাবু আর আরতির সম্পর্ক এখানে সম্পূর্ণ ভিন্ন রকম। হিমাংশুবাবু তার প্রণয়ের প্রতিদ্বন্দ্বী নন, স্ত্রীর শ্রমের অংশীদার। মাত্র 100টি টাকা দিয়ে আরতির বেশিরভাগ শ্রম আর সামর্থ্যকে তারা কিনে নিয়েছেন। স্ত্রীর কাছ থেকে সেই জন্যেই পর্যাপ্ত পরিমাণে সেবা শুশ্রূষা পাচ্ছে না সুব্রত। এখানে পুলিনের মতোই তার অবস্থা। কিন্তু সুব্রত ভেবে দেখল, যতক্ষণ আরতি চাকরি করছে হিমাংশুর অফিসে, ততক্ষণ নিজের 16 আনা স্বামিত্বের দাবি তুলবার কোনো মানে হয় না। স্ত্রীর দেহ মন তারই, কিন্তু দৈহিক শ্রমের 10 আনার অংশীদার হিমাংশু মুখার্জি। তারপর সুব্রতর সামনেই হিমাংশু আরতির সঙ্গে অফিস সংক্রান্ত আলোচনা শুরু করলেন, ঠিক যেমন করে পুলিনের সামনে আরতির সঙ্গে সুব্রত পারিবারিক সাংসারিক আলোচনা তুলেছিল। জিজ্ঞেস করেছিল কি কি আসবে বাজার থেকে, বাবার জন্য আজই ডাক্তার ডাকা দরকার হবে নাকি। হিমাংশুবাবুও তেমনি বলতে লাগলেন, মল্লিকাদের ওখানে আর কদিন যেতে হবে আপনাকে? হ্যাঁ, শ্যামবাজার থেকে যে 3টে অর্ডার আসবার কথা ছিল। নমস্কার জানিয়ে বিদায় নিল সুব্রত। যে কথা বলবার জন্য সে এসেছিল, হিমাংশুবাবুই তা অন্য ভাষায় বলে দিলেন, আবার আসবেন মাঝে মাঝে, ভারী খুশি হব পায়ের ধুলো দিলে। একদিন মিসেসকে নিয়ে যাবেন না আমাদের একডালিয়া রোডের বাড়িতে? আমার স্ত্রী ভারী খুশি হবেন। এই গেল ভূমিকা। তারপর হিমাংশুবাবু নিজেই সুব্রতর দুঃখে সহানুভূতি দেখালেন। মিসেস মজুমদার অবশ্য কিছু বলেন না, তবু বুঝি, ছেলেপুলে নিয়ে সংসার, এতক্ষণ আটকা থাকতে খুবই কষ্ট হয়, সবই বুঝি। আমরা তো গৃহস্থ মানুষ, ঘর সংসার আছে, কিন্তু বুঝেও কি করব বলুন? সবাই মিলে খেটে খুটে বিজনেসটা তো আগে দাঁড় করাতে হবে। যা দিনকাল পড়েছে আর যা বাজার, দেখতেই তো পাচ্ছেন। এই হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ দিয়ে আর কিছু থাকে না মশাই, কিচ্ছু থাকে না। ফিরে এসে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সুব্রত একটা পার্ট টাইম জোটাবার। ইন্স্যুরেন্স এজেন্সির কাজ সুব্রত প্রায় ছেড়েই দিয়েছিল, ফের শুরু করলো বেরুতে। 2-3টে কেস জুটলো, আর জুটলো পার্ট টাইম। 5টার পরে ছোট্ট একটা পারফিউমারি ফার্মে তাদের হিসেবের খাতাপত্রগুলি দেখে দিতে হবে। মাত্র ঘন্টা দেড়েকের ব্যাপার। প্রথম মাসে 60 টাকা করে দেবে, তারপর তারা কাজকর্ম দেখে 70। ছুটির দিনে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়ে বেরুলে মাসে 40-50 টাকা সহজেই রোজগার করতে পারবে সুব্রত। সুতরাং এবার সে আরতিকে চাকরি থেকে ছাড়িয়ে আনতে পারবে। কিন্তু আরতি ছাড়বে না। তার কত হিসেব যুক্তি, কত রাগ, কাকুতি মিনতি। চাকরি আরতি করবেই। চাকরির মোহ, নিজের হাতের টাকা রোজগারের মোহ তাকে পেয়ে বসেছে, তা সে কিছুতেই ছাড়তে পারবে না। সংসার তহবিল সরোজিনী রাখতে রাজি হননি। হিসাবপত্রের ঝামেলা তিনি পোহাতে চান না। খরচের টাকা আরতির কাছেই থাকে। প্রথম মাসের মাইনে পেয়ে সব টাকা সুব্রত তো আরতির হাতেই তুলে দেয়। কিন্তু শুধু সেই কটা পেয়ে তৃপ্তি নেই আরতির, তার নিজের হাতে রোজগার করা চাই। কেবল সুব্রতর হাত থেকে টাকা নিয়ে সে খুশি নয়। 8-9 ঘন্টা খাটুনির বিনিময়ে টাকা নেওয়া চাই তার হিমাংশু মুখুজ্জের হাত থেকেও।
রাত্রে অত করে নিষেধ করা সত্ত্বেও পরদিন সুব্রতর চোখের সামনে দিয়ে ফের সেজেগুজে হাই হিল জুতো পরে অফিসে বেরুলো আরতি। সুব্রত বলল, তুমি আবারও যাচ্ছ? আরতি স্বামীর কাছে এগিয়ে এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। তারপর মিষ্টি একটু হেসে বলল, হ্যাঁ যাই, আজ আর অত রাত হবে না, 6টার মধ্যেই ফিরব। সুব্রত বলল, তবু তুমি যাবেই। আরতি তেমনি হাসি মুখে বলল, না গেলে চলবে কি করে? তাছাড়া অফিস তো, একটা নিয়ম কানুন আছে, নিজেও তো অফিস করো। সেসব যে জানো না তা তো নয়, হুট করে কি ছেড়ে দিয়ে আসা যায়? নোটিশ ফোটিস তো দিতে হয় একটা। অফিস থেকে ফিরে আসবার পর সুব্রত ফের জিজ্ঞাসা করল, দিয়েছিলে নোটিশ? আরতি তেমনি হেসে জবাব দিয়েছিল, দেব, এত ব্যস্ত কেন, খেপে গেলে নাকি? সুব্রত কঠিন স্বরে বলেছিল, খেপে এখনো যায়নি, কিন্তু তুমি বোধহয় সত্যিই খেপিয়ে ছাড়বে। দিন 15 ধৈর্য ধরে অপেক্ষা করল সুব্রত। ঠিক পুরোপুরি ধৈর্য নয়, মাঝে মাঝে দাম্পত্য কলহ চলতে লাগল। এমন ভয় পর্যন্ত দেখালো, তোমায় হয় চাকরি ছাড়তে হবে নয় আমাকে। চাকরি যদি করতে হয় অন্যত্র থাকবার ব্যবস্থা করো। আরতি মাঝে মাঝে চটে ওঠে, বেশ তো, তাই হবে। কিন্তু অফিস থেকে ফেরার পথে সেই দিনই হয়তো নিয়ে এলো সুব্রতর ছোট ভাইদের জন্য জামা প্যান্ট, নিজের ছেলেদের জন্য চকলেট, সুব্রতর জন্য রজনীগন্ধার তোড়া কিংবা দামি সুগন্ধি, 1 পাউন্ড চা। তারপর নিজের হাতে চা করতে বসে। সুব্রত জিজ্ঞেস করে, আজও বুঝি মেশিন বিক্রি হলো একটা? আরতি সে কথার জবাব না দিয়ে বলে, চাটা কেমন, খুব ভালো গন্ধ বেরোচ্ছে না? সুব্রত সে কথার জবাব না দিয়ে চায়ের কাপটা ঠেলে সরিয়ে রাখে। অর্ধেক চাই পড়ে থাকে বাটিতে। প্রিয়গোপাল সরোজিনী আজকাল কোনো কথা বলতে চান না। আরতির অসাক্ষাতে সুব্রতকে বলেন, আমরা আর কি বলবো বাবা, বলবার মুখ কি তুমি রেখেছ? করো তোমাদের যা খুশি। বাপমার উপর রাগ করে ফোনে শ্বশুরকেও একদিন খুব শাসিয়ে দিল সুব্রত। চরম কিছু করবার আগে আপনাকে জানিয়ে রাখা কর্তব্য মনে করছি, শেষে আমাকে দোষ দিতে পারবেন না। তিনি এক হাতের টেকো মাথা চুলকোতে চুলকোতে বলেন, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না, হয়েছে কি তোমাদের? সুব্রত ধমকে ওঠে, যদি বুঝতে চান প্লিজ কাম ডাউন হিয়ার। কোথায়, তোমার অফিসে? বাসায় আসুন। বাসায় এলে শ্বশুরকে সংক্ষেপে সবই বলে সুব্রত। আরতির ব্যবহার, চাল চলন অত্যন্ত আপত্তিকর হয়েছে। যদি এখনো আমার কথা মতো না চলে, আমাকে আলাদা থাকবার ব্যবস্থা করতে হবে। নিবারণবাবু বলেন, ওকে চাকরি বাকরিতে দেওয়া আমার তো গোড়া থেকেই অনিচ্ছা ছিল, প্রকারান্তরে নিষেধও করেছিলাম, কিন্তু তা তো কেউ শুনলে না। তারপর মেয়েকে ডেকে ধমকে দেন, এসব কি হচ্ছে খুকি, তুই নাকি কথাবার্তা কিছু শুনিস নে? সুব্রত যখন ছেড়ে দিতে বলছে ছেড়ে দে চাকরি, কেবল টাকা টাকা করছিস কেন? সংসারে কি টাকাটাই সব? টাকার এতই যদি দরকার তোর পড়ে থাকে। নিবারণবাবু থেমে গেলেন, বলতে যাচ্ছিলেন নিস আমার কাছ থেকে, কিন্তু বললেন না, জামাই কি ভাববে? তাছাড়া যা দিনকাল, নিজের সংসারই চালানো কঠিন। মেয়ে হাত পাতলে সত্যিই কি কিছু দিতে পারবেন তিনি? চা জলখাবার দিতে এসে স্বামীর দিকে ক্রুদ্ধ তিরস্কারের দৃষ্টিতে তাকালো আরতি, কিন্তু বাবাকে হাসি মুখে বলল, লিগ্যাল প্র্যাকটিশনার হয়ে তুমি এমন বেআইনি কাজ করছো কেন বাবা? ট্রেসপাসের দায়ে পড়ে যাবে যে। নিবারণবাবু গম্ভীর হয়ে থাকেন, তারপর আর বেশিক্ষণ থাকেন না, কাজের অজুহাতে উঠে চলে যান। তারপর চলল স্বামী স্ত্রীর মধ্যে কথা বন্ধ আর অসহযোগিতার পালা। আরতি বলেছিল, তুমি শেষ পর্যন্ত বাবার কাছে নালিশ করতে গেলে? সুব্রত জবাব দিয়েছিল, নালিশ নয়, তোমার বাবা তিনি, তাকে জানিয়ে রাখা সঙ্গত মনে করলাম। কথা বন্ধ হলো, কিন্তু অফিস যাওয়া বন্ধ হলো না আরতির। অদ্ভুত এক জেদে পেয়ে বসেছে তাকে। পারতপক্ষে সংসারের সমস্ত কাজই সে করে, অফিসের পরেও এসে খাটে সংসারের জন্য।
আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু এ সমস্তই যে তার জেদ সে কথা বুঝতে কারো বাকি থাকে না। ছেলের অশান্তির কথা ভেবে প্রিয়গোপাল আর সরোজিনীর মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে দু চার কথা বলতেও যান সরোজিনী, কিন্তু এ প্রসঙ্গ ওঠা মাত্রই আরতি কাজের অজুহাতে নিজেই উঠে যায় সেখান থেকে। একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকে সুব্রত আর আরতি। ছেলেমেয়েরা থাকে সরোজিনীর কাছে, কিন্তু এত ঘন সান্নিধ্যে থেকেও কোনো কথা হয় না। পিছন ফিরে শোয়া আরতির উদ্ধত ভঙ্গির দিকে তাকিয়ে এক একবার সুব্রতর হাত নিষ্পিস করে ওঠে। অতি কষ্টে সংযত রাখতে হয় নিজেকে। এভাবে আর চলে না। সুব্রত স্থির করল কিছুদিন আলাদা থাকবার ব্যবস্থা করাই ভালো। ফের ফোন করলে শ্বশুরকে, কিছুদিন ওকে আপনি নিজের কাছে নিয়ে গিয়ে রাখুন, সব দিক ভেবে আমি এই প্ল্যান নেওয়াই ঠিক করেছি। আর এই লাস্ট অ্যাটেম্প্ট, মানুষের সহ্যেরও একটা সীমা আছে। শ্বশুর জবাব দিলেন, সেই ভালো, আমি কালই কোর্টের পর ওকে গিয়ে নিয়ে আসব। কড়া শাসনেরই দরকার হয়ে পড়েছে ওর। শ্বশুরের বশ্যতা আর সহযোগিতায় মনটা প্রসন্ন হয়ে উঠেছিল সুব্রতর, কিন্তু সেই দিনই বিকেলে একটা আকস্মিক কাণ্ড ঘটে গেল। ব্যাংকের ম্যানেজার এসে বললেন, এক কাজ করুন, ক্যাশিয়ারের কাছ থেকে সমস্ত ক্যাশ বুঝে নিয়ে পাঠিয়ে দিন ক্লাইভ স্ট্রিটের অফিসে। নিজেদের কোনো রিস্ক নেওয়ার কাজ নেই। অ্যাকাউন্টেন্ট সুব্রত বলল, সে কি, আমাদের ব্যাংক তো সাউন্ড, দুদিন ধরে সামান্য একটু কিন্তু তাতে। ম্যানেজার বললেন, আরে মশাই, যা বলছি তাই করুন, সবই কর্তার ইচ্ছে, আমরা কি বুঝি? বুঝতে চান তো ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি চলে যান। ফোনে হেড অফিসের সঙ্গে আরও খানিকক্ষণ কি আলাপ করে ছুটির পর ম্যানেজার তাকে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, ভালো চান তো কাল আর আসবেন না, পাবলিকের হাতে মারধর খেতে হবে তাহলে। যা বুঝতে পারছি আজ রাত্রেই তালা পড়বে। সুব্রত বলল, তার মানে? মানে জানেন ম্যানেজিং ডিরেক্টর। পরদিন সুব্রতও জানল। শহরের আর যারা জয়লক্ষ্মী ব্যাংকে টাকা রেখেছিল তাদের কাছেও খবরটা অবিদিত রইল না। তাদের টাকা গেছে, সুব্রতর গেছে চাকরি। সেভিংস অ্যাকাউন্টে শখানেকের বেশি ছিল না, কিন্তু তার চাইতেও 200 টাকার চাকরির শোকটাই সুব্রতকে মুহ্যমান করে রাখল। বিকেলের অনেক আগেই নিবারণবাবু এসে পৌঁছলেন। আরতিকে নেওয়ার প্রসঙ্গটা চাপা পড়ল, কারণ নিবারণবাবুরও হাজারখানেকের একটি সেভিংস অ্যাকাউন্ট ছিল জয়লক্ষ্মী ব্যাংকের হাইকোর্ট শাখায়। সুব্রতই গরজ করে খুলিয়েছিল অ্যাকাউন্টটা। নিবারণবাবু খানিকক্ষণ চুপচাপ থেকে শান্তভাবে বললেন, তোমার আর দোষ কি, তবে তোমরা ভেতরে ছিলে কেন যে খবরটা আগে দিতে পারোনি তাই ভাবি। অফিসে কেবল ঘাড় নিচু করে কলম পিষলেই কি দুনিয়াটা চলে? আমার যা গেছে যাক, কিন্তু এখন থেকে চোখ কান খোলা রেখে চলতে শেখো। আরতি এবার মুখ খুলল, তুমি ভেবো না বাবা, ব্যাংক থেকে টাকাটা যদি শেষ পর্যন্ত আদায় নাই করা যায়, আমি বছর দুইয়ের মধ্যে তোমার সব টাকা শোধ করে দেব। পরদিন থেকে ফের পুরো দমে অফিস চলল আরতির। অনেক সকালে বেরোয়, অনেক রাত্রে ফেরে। মেশিন বিক্রির কমিশনের জন্য টালা থেকে টালিগঞ্জ টহল দিয়ে বেড়ায়। কেউ কোনো কথা বলে না। সুব্রতও চাকরির চেষ্টায় বেরোয়। মাঝে মাঝে দেখা হয় আরতির সঙ্গে। কোনো কোনো দিন তার সঙ্গে সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে দেখা যায়। সুব্রত কিছু বলবে বলবে ভাবে, কিন্তু বলে না, আগে চাকরি জুটুক একটা। সুব্রতর আগে আরতি কথা বলল, অত ভাবছ কেন, চলেই যাবে একরকম করে। সুব্রত বিড়ি ধরাতে ধরাতে বলে, আমি কি বলেছি যে চলবে না? স্বামীর অন্যমনস্কতা দূর করবার জন্য মাঝে মাঝে অফিসের গল্পও করে আরতি, কিন্তু 2 মাস আগের গল্পের সঙ্গে এখনকার গল্পের মিল নেই। ভবানীপুর বালিগঞ্জের সেই সব বড় বড় লোকের বাড়িঘর ঠিকই আছে, সেই গ্যারেজ, গাড়ি, কার্পেট মোড়া ঘরে দামি দামি সব আসবাব, সবই ঠিক আছে, কিন্তু তার ভিতরকার চেহারা যেন বদলে গেছে আরতির চোখে। আরতি গল্প করে, আজকাল মাত্র 15 মিনিট দেরি হয় রাসবিহারী অ্যাভিনিউর ব্যারিস্টার
এইচ.এন. হালদারের মেয়ে সুচিস্মিতা তাকে কিভাবে তিরস্কার করেছে। ট্রামের গোলমালেই দেরি হয়ে গিয়েছিল আরতির, কিন্তু সুচিস্মিতার ভঙ্গি দেখে মনে হয়েছিল কথাটা তার বিশ্বাস হয়নি। বলেছিল, যে জন্যই হোক, আমার এতখানি সময় নষ্ট করলেন আপনি। বসে বসে অপেক্ষা করছি তো করছি, আপনার আসবার নাম নেই। আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু নেহাত যাতায়াতে আপনার অতগুলি পয়সা দণ্ড যাবে। আরতি সুব্রতর কাছে মন্তব্য করেছিল, মেয়েটিকে যা ভেবেছিলাম তা নয়। বড়বাজারের লোহা ব্যবসায়ী রসময় প্রামাণিকের বাড়িতেও একটা মেশিন বিক্রি হয়েছে আরতির। তার পুত্রবধূ কমলাকে সেদিন উলেন মেশিনের ব্যবহার শেখাতে গিয়েছিল আরতি। গেলে খুব আদর আপ্যায়ন করে কমলারা চা জল খাবার খাওয়ায়, ঘর সংসারের কথা জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে মেশিনটা হ্যান্ডেল করতে হয় তা ৩-৪ দিন দেখাবার পরেও যখন কমলা ধরতে পারেনি, আরতি তখন একটু বিরক্ত হয়ে বলেছিল, আহ, কি করছেন আপনি? হয় আপনার মন নেই এদিকে, নয় বুদ্ধিশুদ্ধির অভাব আছে। বলেই হেসে ফেলেছিল অবশ্য আরতি, কিন্তু কমলা হাসেনি। রাগে তার সমস্ত মুখ ফেটে পড়েছিল। বলেছিল, আপনি আজ যেতে পারেন, মেশিন নিয়ে বসবার সময় নেই আমার। কিন্তু কেবল এতেই ব্যাপারটা শেষ হয়নি। কমলার শাশুড়ি উপস্থিত ছিলেন সেখানে। তিনি জবাব দিয়েছিলেন, আমাদের ঘরের মেয়ে ছেলেদের বুদ্ধিশুদ্ধি একটু কম থাকলে ক্ষতি নেই মা, যেটুকু আছে তাতেই আমাদের চলে যায়। আমাদের ঘরের বৌঝিদের তো আর বেটা ছেলের মতো বাইরে বেরোতে হয় না, জিনিস ফিরি করে বেড়াতে হয় না লোকের বাড়ি বাড়ি। গেরস্থ ঘরের মেয়ে ছেলের বুদ্ধি একটু কম থাকাই ভালো। আরতি অবাক হয়ে গিয়েছিল। কমলা সেদিন কিছুতেই আর সেলাই নিয়ে বসেনি। কমলার স্বামী নিরঞ্জনবাবু নাকি আরতিদের অফিসে তাই নিয়ে রিপোর্টও করেছেন। হিমাংশুবাবু মৃদু তিরস্কারের সুরে বলেছিলেন সে কথা। বেশ বোঝা যায় এসব অপ্রীতিকর গল্প স্বামীর কাছে আরতি করতে চায় না, কিন্তু চেপে রাখতে রাখতে কি করে যেন হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে পড়ে। কিসের একটা ঝাঁজ যেন ফুটে বেরোয় গলায়, কিছুতেই চেপে রাখতে পারে না আরতি। সুব্রত সাবধান করে দেয়, খবরদার, এখন কিন্তু মেজাজ দেখাবার সময় নয় আমাদের, খুব সাবধানে, খুব হিসেব করে চলতে হবে। এসব রিপোর্ট টিপোর্ট যাওয়া ভালো কথা নয়, সংসারের অবস্থাটা তো দেখছ। আরতি ম্লান একটু হাসল, না দেখে কি জো আছে? হিসেব জ্ঞান কারো চেয়ে আমার কম ভেবো না। ফের চাপাচাপি চলল সংসারে। ঝি ছাড়িয়ে দেওয়া হলো, দুধ, কয়লা, চা, ধোপা, সব খরচের ছাঁটাই হলো যথাসম্ভব। সময় বুঝে শাশুড়িও রোগে পড়লেন। বাড়ি আর অফিস একাই প্রায় সামলাতে হয় আরতিকে। চাকরির চেষ্টায় বেরোবার আগে সুব্রত স্ত্রীকে যতটা পারে ঘর সংসারের কাজে সাহায্য করে। স্ত্রীকে বলে, দেখো যেন লেট ফেট না হয়, এ সময় ইররেগুলারিটি ভালো হবে না। কিন্তু অফিস থেকে ফিরবার সময় আরতির মুখ প্রায় শুকনো শুকনো দেখা যায় আজকাল। সুব্রত জিজ্ঞাসা করলে বলে, কিছু নয়, খাটুনি একটু বেশিই পড়ে আজকাল তাই। সুব্রত একদিন ধরে বসল, সত্যি করে বলো তো, অফিসে কোনো গোলমাল টোলমাল চলছে নাকি? আরতি হেসে নিশ্চিন্ত করে দিল স্বামীকে, না না, গোলমাল আবার কি হবে, তবে মিস্টার মুখার্জির মেজাজ একটু খিটখিটে হয়ে আছে। ব্যবসা বাণিজ্যে মন্দা, তা আমরা কি করব, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করছি না। সুব্রত বলল, তোমাকে বলেছেন নাকি কিছু? আমাকে আবার কি বলবেন? সুব্রতর মনে হলো তবে আরতির সম্বন্ধে ভালো ধারণাই আছে হিমাংশু মুখার্জির। আর একদিন সামান্য একটু উত্তেজিত দেখালো আরতিকে। সুব্রত বলল, কি ব্যাপার? আরতি হাসতে চেষ্টা করে বলল, কিছু না। কমিশন নিয়ে সামান্য কথান্তর হয়ে গেল হিমাংশুবাবুর সঙ্গে। সুব্রত বলল, কথান্তর? আরতি বলল, আমার সঙ্গে নয়, এডিথের সঙ্গে। মিস্টার মুখার্জি বলছিলেন 1 মাসে 3টে মেশিন যদি বিক্রি করতে পারি 5%-এর বদলে 10% কমিশন দেবেন। এ মাসে এডিথ বিক্রি করেছে 4টে আর আমি 3টে, কিন্তু মিস্টার মুখার্জি এখন তার কথা উইথড্র করছেন। বলছেন অত্যন্ত ডাল মার্কেট, এদিকে হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ, এ সময় যদি আপনারা এমন চাপ দেন। সুব্রত বলল, ঠিকই তো বলেছেন। আরতি বলল, বলো কি তুমি, ঠিক বলেছেন,
সুব্রত বলল, আহ, যেতে দাও, উপরি পরে হবে, আগে নিজের মূলটুকু ঠিক রাখো। যা সময় পড়েছে দেখছো তো, দুটো ব্যাংকে চান্স পেতে পেতেও পেলাম না, হার্ড ডেজ। ভাবছি ওই 50 টাকার পার্ট টাইমটাই আপাতত ধরি, বসে থাকবার কোনো মানে হয় না। তোমার সাথে কিছু হয়নি তো? আরতি স্বামীকে আশ্বস্ত করে বলল, আরে না, আমি কিছু বলিনি, এডিথের সঙ্গে যা একটু কথা কাটাকাটি হয়েছে, তবে আমার ভালো লাগছিল না। সুব্রত বলল, আরে ভালো তো লাগেই না, সময় বুঝে লাগাতে হয়। দাঁড়াও, একটা চাকরি বাকরি জোগাড় করতে দাও আমাকে, তারপর সব দেখে নেওয়া যাবে। সবুর করো কটা দিন। কিন্তু কটা দিন সবুর বুঝি আর আরতির সইল না। সুব্রত একটা চাকরির ইন্টারভিউয়ের জন্য বর্ধমান গিয়েছিল। পরে বুঝেছে লোক দেখানো বিজ্ঞাপন, নিজেদের লোক আগেই ঠিক হয়ে আছে। জোর সুপারিশ নিয়ে গিয়েছিল সুব্রত, তবু সুবিধে হয়নি। বেলা 10টায় বাসায় ফিরে এসে দেখল আরতি দিব্যি সংসারের কাজ করছে, অফিসে যাওয়ার নাম নেই। সুব্রত জিজ্ঞাসা করল, ব্যাপার কি, তোমার আজ ছুটি নাকি? আরতি স্বামীর চোখের দিকে না তাকিয়ে মুখ নিচু করে জবাব দিল, হুম। ভারী বিষণ্ণ আর ম্লান মুখ আরতির, কিসের যেন একটা দ্বন্দ্ব চলছে ভিতরে ভিতরে। চোখ দেখে মনে হয় সারা রাত ঘুমোয়নি। সুব্রত বলল, কিসের ছুটি? পরে বলছি। পরে না, এখনই বলো। নিজের ঘরের ভিতরে স্ত্রীকে ডেকে নিয়ে গেল সুব্রত। ব্যাপার কি? আরতি ফিসফিস করে বলল, আস্তে, আমি বাবা মাকে জানাইনি, ছুটি নয়, চাকরি ছেড়ে দিয়েছি। সুব্রত মুহূর্তকাল স্তব্ধ থেকে বলল, ছেড়ে দিয়েছ? কেন? আরতি বলল, মান সম্মান নিয়ে ওখানে আর কাজ করা যায় না। এবার কঠিন দেখালো সুব্রতর মুখ, তীক্ষ্ণ স্বরে বলল, হিমাংশুবাবু তোমাকে কি অসম্মানকর কিছু বলেছেন? আরতি স্বামীর চোখের দিকে তাকিয়ে একটু হাসল, না, সেসব কিছু না। সুব্রত একটু শান্ত, একটু আশ্বস্ত হয়ে বলল, তবে কি? আরতি বলল, এডিথকে হিমাংশুবাবু অপমান করেছেন। ও, এডিথকে? তাতে তোমার কি? কি বলেছেন তিনি এডিথকে? আরতি সংক্ষেপে বলল ঘটনাটা। কমিশন টমিশন নিয়ে এডিথের সঙ্গে হিমাংশুবাবুর একটু খিটিমিটি হয়ে যাওয়ার পর তিনি অফিসের রেগুলারিটি সম্বন্ধে আরও একটু সতর্ক হয়েছেন। কোনো কাস্টমারের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হলে কড়া কৈফিয়ত তলব করেন। আর কাউকে তেমন নয়, এডিথের ওপরেই তার আক্রোশটা বেশি। ফিরতে একটু দেরি হলে সরাসরি জিজ্ঞেস করেন, কোত্থেকে আড্ডা দিয়ে ফিরলেন? আরতি এতদিন কোনো কথা বলেনি, যা জবাব দেওয়ার এডিথই দিয়েছে। কিন্তু কাল এডিথ ছিল না, অসুস্থতার কথা আগেই ফোন করে জানিয়েছিল, চিঠিও দিয়েছিল একটা। এদিকে রিপন স্ট্রিটে একটি মাদ্রাজি খ্রিস্টানের বাড়িতে সেদিনই মেশিনটা ডেমনস্ট্রেট করতে নিয়ে যাওয়ার দরকার। হিমাংশুবাবু এডিথকে না দেখে আগুন হয়ে গেলেন। এডিথ কোথায়? আরতি বলল, সে আসেনি, অসুস্থ হয়ে পড়েছে, অফিসের দারোয়ানের হাতে চিঠি পাঠিয়েছে। চিঠি দেখাতে গিয়েছিল আরতি। হিমাংশুবাবু অধীর হয়ে বলেছিলেন, থাক থাক, চিঠি দিয়ে আমি কি করব? অসুস্থ না ঘোড়ার ডিম, ইচ্ছে করে আমাকে জব্দ করবার জন্য কামাই করেছে। সে জানে আজ তাকে না হলে আমার কাজের ক্ষতি হবে, তাই। আরতি শান্তভাবে বলেছিল, তা হয়তো নয়, দারোয়ান তাকে বিছানায় শোয়া অবস্থায় দেখে এসেছে। হিমাংশুবাবু একটু চুপ করে থেকে বলেছিলেন, তা শুয়ে থাকবে না তো কি করবে? কাল রবিবার গেছে, উপরি রোজগারের লোভে গেস্টদের এন্টারটেন করে আজ আর উঠতে পারবে কেন? রুমা আর মল্লিকা দুজনেই ছিল রুমের মধ্যে। তারা আরক্ত হয়ে মুখ নিচু করে রইল। পূর্ব প্রান্তের একজন যুবক কেরানি পশ্চিমের আরেকজন প্রৌঢ়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। হিমাংশুবাবু চলে যাচ্ছিলেন, কিন্তু আরতি তীরের মতো চেয়ার ছেড়ে সোজা উঠে দাঁড়াল। আপনি এডিথের নামে অমন যাতা বলতে পারবেন না। হিমাংশুবাবু বললেন, সরি, আপনাদের সামনে কথাটা বলা হয়তো ঠিক হয়নি, কিন্তু যা বলেছি তা ঠিকই, ওরা ওই রকমই। আরতি তীব্র স্বরে প্রতিবাদ করেছিল, কক্ষনো না, এডিথের স্বামী আছে, সন্তান আছে। হিমাংশুবাবু একটু হেসেছিলেন, তা সব মেয়েরই থাকে,
আপনি ওদের চেনেন না। আরতি তেমনি অসহিষ্ণু উদ্ধত ভঙ্গিতে বলেছিল, আমি খুবই চিনি। এডিথের সঙ্গে আমি আজ 6 মাস ধরে কাজ করছি। আপনি না জেনে শুনে তাকে ইনসাল্ট করছেন। আপনি যা বলেছেন উইথড্র করা উচিত। হিমাংশুবাবু জ্বলন্ত চোখে কিছুক্ষণ আরতির দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, বটে, আমি যা বলেছি তার একটি অক্ষরও উইথড্র করা উচিত নয়। উইথড্র আমি করব না। আমি আবার বলছি, সে অত্যন্ত খারাপ, লুজ মরালসের একটি মেয়ে। আরতি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, আপনি যা বলেছেন উইথড্র না করলে কোনো ভদ্রলোকের মেয়ে আপনার এখানের কাজ করতে পারবে না। বেশ তো, বলে চেম্বারে ফিরে গিয়েছিলেন হিমাংশুবাবু। কিন্তু 10 মিনিটের মধ্যে যখন রেজিগনেশন লেটার বেয়ারা দিয়ে পাঠিয়ে দিয়েছিল আরতি, তখন হিমাংশুবাবু ফের উঠে এসেছিলেন। আপনি কি পাগল হলেন নাকি মিসেস মজুমদার? কোথাকার একটা জাতা টাইপের মেয়ে, জাতে মেলে না, ধর্মে মেলে না, তার জন্য আপনি চাকরি ছাড়তে যাবেন কেন? আপনাকে তো আর কিছু বলা হয়নি। আরতি বলল, আমাদেরই বলা হয়েছে। হল থেকে বেরিয়ে আসবার সময় ফের ডেকেছিলেন হিমাংশুবাবু। শুনুন, পাগলামি করবেন না। আপনাদের বাড়ির অবস্থা আমি জানি। আরতি ফিরে দাঁড়িয়ে বলেছিল, আপনি উইথড্র করছেন তাহলে? হিমাংশুবাবু হঠাৎ থমকে দাঁড়িয়ে গম্ভীর কঠিন স্বরে বলেছিলেন, না। আরতি আর দাঁড়ায়নি। সমস্ত বাড়িটা খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত কেউ কোনো সাড়া শব্দ করল না। কি একটা সাংঘাতিক অঘটন যে ঘটেছে তা বুঝতে কারো বাকি নেই। নন্তু সন্তু ফিসফিস করতে লাগলো, বৌদিরও চাকরি গেছে। ছেলের কাছে প্রিয়গোপাল আর সরোজিনী সব শুনলেন, কিন্তু সব বুঝলেন না। সত্যিই তো, কোথাকার না কোথাকার একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, ওরা তো ওই রকমই হয়। কাজের গাফিলতির জন্য মনির চটে গিয়ে 2-4 কথা তার সম্বন্ধে যদি বলেই থাকে তো কি হয়েছে? দোষ দেখলে তারা বলেন নাকি তাদের ঝি চাকরকে? যে গরু দুধ দেয় তার চাটও সয়। চাকরি করতে গেলে মনিবের মেজাজ বুঝে চলতে হয় বই কি। তাছাড়া আরতিকে তো হিমাংশু কিছু বলেনি। বলবে কেন? একই জেলার লোক, যাতে একই বামুন, বলতে গেলে আত্মীয়ের মতো। প্রিয়গোপাল অবশ্য কোনো কথাই বললেন না। খোলের মধ্যে ডালিমের সঙ্গে স্বর্ণ সিন্দুর মেরে জিভ দিয়ে চেটে চেটে খেতে লাগলেন। সংসারের কোনো কথার মধ্যে তিনি আর নেই। সরোজিনী বটিতে কুটনো করতে করতে নিজের মনেই বলতে লাগলেন, আর এই কি আমাদের মেজাজ দেখাবার গোয়ার তুমি করবার সময়? এমন চাকরি নেওয়াই বা কেন আর ছাড়াই বা কেন? কিছু বুঝি নে বাপু। সুব্রত কাছেই চুপ করে বসেছিল। মার দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল। সবচেয়ে মজার কথা হচ্ছে, যাকে সত্যি সত্যি অপমান করেছে মা, সে হয়তো দিব্যি সিগারেট ফুঁকতে ফুঁকতে অফিসে হাজির হয়ে এতক্ষণে কাজও শুরু করে দিয়েছে। সে তো আর সেন্টিমেন্টাল বাঙালি মেয়ে নয়। তুমি তুমিও তাই বলছো? আরতি চোখ তুলে তাকালো স্বামীর দিকে। সুব্রত দেখল এতক্ষণে, এতদিন বাদে আরতির আয়ত সুন্দর চোখ দুটি জলে ভরে উঠেছে।